ওকে, তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস, রাইট? এবং আমরা আরো কিছু জিনিসপত্র দেখছিলাম, যেমন পার্শিয়াল ডেরিভেটিভ কোন একটা পয়েন্টে এভরি পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করতেছে, ইয়েট ফাংশনটা ওই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। সো যেটা কিনা আমাদের পার্শিয়াল ডেরিভেটিভের আইডিয়াকে যদি ডেরিভেটিভের আইডিয়ার সাথে অ্যানালগাস চিন্তা করি, তাহলে অ্যানালজিতে একটু ঘাটতি থেকে যেতেছে, কারণ এর আগে আমরা জানি যে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউইটির গ্যারান্টি ছিল ফর সিঙ্গেল ভ্যারিয়েবল আইডিয়াস। কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ সবগুলো এক্সিস্ট করতেছে একটা পয়েন্টে, ইয়েট ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নাও হতে পারে। তার মানে মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জিনিসটা ঠিক পুরা মানে ডেরিভেটিভের কনসেপ্টের সাথে পুরোপুরি সেন্স মেক করতেছিল না, বিকজ এটা পার্শিয়াল একটা সার্টেন ভ্যারিয়েবলের রেসপেক্টে। সো এমনিতেই আমাদের মধ্যে একটা ফিলিং কাজ করার কথা, একটা ইনটুইশন কাজ করার কথা যে ওভারঅল ডেরিভেটিভ বলে একটা জেনারেল কনসেপ্ট থাকা উচিত, প্লাস ওই কন্টিনিউইটির সাথে যে অ্যানালজিটা ওইটা ওয়ার্ক করতেছে না। ডেরিভেটিভ ইমপ্লাইজ ডিফারেন্সিয়েবল ইমপ্লাইজ কন্টিনিউয়াস, এই আইডিয়ার সাথেও কনফ্লিক্টিং সিচুয়েশন ছিল পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর এক্সিস্টেন্সের। তো সব মিলায় আমরা বুঝতে পারতেছি যে কোথাও একটা গ্যাপ আছে আমাদের। জেনারেল একটা ডিফারেন্সিয়েবিলিটির আইডিয়া এখনো ডেভেলপ করা বাকি ফর মাল্টিভ্যারিয়েবল ডিফারেন্সিয়েবিলিটি। এখনো মাল্টিভ্যারিয়েবল ফাংশনের জন্য ডিফারেন্সিয়েবিলিটি আইডিয়া ডেভেলপ করা বাকি। তো আমরা ওইখানেই যাব আজকে। তো একটু ফার্স্টে কম্পেয়ার করতে চাই আমাদের আগে জানা ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্টের উপর। আমরা ডেরিভেটিভ হিসাবে চিনি কোন একটা এক্স নট পয়েন্টে এফ ফাংশনের ডেরিভেটিভ আসলে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ফাংশনটার ভ্যালু এক্স নট প্লাস ডেল এক্স এ একবার ক্যালকুলেট করব, বিয়োগ করব এক্স নটে ক্যালকুলেট করে ডিভাইড করব ডেল এক্স দিয়ে, এই এক্সপ্রেশনটা লিমিটিং ভ্যালু নিব ডেল এক্স টেন্স টু জিরোতে। আচ্ছা, এবং এখানকার আইডিয়া ছিল যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুইটা যদি এক্সিস্ট করে, আমাদের কন্ডিশন ছিল এটা যে এফ ড্যাশ অ্যাট এক্স, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হওয়া লাগে, রাইট? লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে আমরা বুঝি লিমিট এফ ড্যাশের ভ্যালুই জাস্ট, টেকনিক্যালি স্পিকিং এইখানে যে এক্সপ্রেশনটা লিখছে এটা ডেল এক্স যদি পজিটিভ সাইড থেকে আসে তাহলে সেটা আসলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ডেল এক্স যদি নেগেটিভ সাইড থেকে আসে তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আলাদা করে এক্সপ্রেশন আর না লিখি, হ্যাঁ। সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটি লিখে রাখি। কিন্তু মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের লিমিট ডিফাইন করতে গিয়ে আমরা দেখছি যথেষ্ট ভেজাল, এই লেফট আর রাইট দিয়ে কাজ হয়ে যায় না। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়ে কাজ হয়েছিল না, আমরা আরো জেনারেলাইজ ইপসাইলন ডেল্টার আইডিয়াতে গেছিলাম। তো ও ইটসেলফ একটা ডেরিভেটিভ, লিমিট, ডেরিভেটিভ ইটসেলফ একটা লিমিট। তো সেই সেন্সে ওই লিমিটেড ইপসাইলন ডেল্টা দিয়ে এটাকে ডিফাইন করা যাবে, কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমরা তার থেকে ডেরিভেটিভের ক্ষেত্রে, ডেরিভেটিভ যেহেতু এক্স্যাক্টলি একটা লিমিট না বরং একটা রেট অফ চেঞ্জ, এই আইডিয়াকে ইউজ করে আমরা একটা জেনারেল ডেফিনেশন ডেভেলপ করতে পারি কিনা একটু দেখি, হ্যাঁ। তো আমরা এইভাবে চিন্তা করতে চাইতেছি যে সে আমি একটা ফাংশন এফ এর ডেল্টা এফ বলে কিছু একটা ডিফাইন করতে চাচ্ছি। ধরা যাক এই আমার একটা ফাংশনের গ্রাফ। ধরা যাক আমি আছি হচ্ছে এখন এই পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে এক্স এর ভ্যালু এক্স নট, এবং ধরেন এইচ ডিস্টেন্স দূরে এই পয়েন্টের এক্স হচ্ছে এক্স নট প্লাস এইচ, এখানে ফাংশনটার হাইট হচ্ছে এটা। এই দুই হাইটের যে ডিফারেন্স, এইটাকে আমি ডেল ওয়াই, বা আমি ভ্যারিয়েবল একটা বাড়ায় দুইটা বাড়ায় চিন্তা করবো, পরে ফাংশন নাম এফ রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কারণ এখন আমি ওয়াই যদি এখানে লিখি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওয়াইটাকে আমরা আবার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরি। সো লেটস ইউজ এফ, সেটা এফ অফ এক্স এর গ্রাফ। ডেল্টা এফ হচ্ছে এই ফাংশনের হাইটের চেঞ্জ যখন আমি এক্স নট থেকে এক্স নট প্লাস এইচ পর্যন্ত এইচ পরিমাণ এক্স এর ভ্যালু ইনক্রিজ করছি। সো ডেল্টা এফ তার মানে আসতেছে হচ্ছে এফ অফ এক্স নট প্লাস, আচ্ছা এইচ না বলে ডেল্টা এক্স বলি, এক্স নট প্লাস ডেল্টা এক্স, একই কথা, এইচ বললো একই কথা। আর এইখানে হচ্ছে এফ অফ এক্স নট। সো এই লোকটাকে আমি ডিফাইন করতেছি এফ এর চেঞ্জ হিসাবে, যদি আমি এক্স নট থেকে এক্স এর ভ্যালু ডেল এক্স পরিমাণ চেঞ্জ করি। এখন একটু এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বা কনফিউশন আছে কিনা বলবেন।
এখন আমরা আসি, আমরা ডেরিভেটিভের আইডিয়াটা যেভাবে ডেভেলপ করি ট্যানজেন্ট দিয়ে ডেভেলপ করি, রাইট? কাইন্ড অফ এই যে সেকেন্ড লাইনটা, ডেল এক্স এর ভ্যালু যদি আস্তে আস্তে কমাতে কমাতে জিরোর দিকে নিয়ে আসি, তাহলে এই পয়েন্টটাও আস্তে আস্তে এই প্রাথমিক পয়েন্টের দিকে, এক্স নটের দিকে আস্তে আস্তে আসতে থাকে। তখন সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইনে কনভার্ট হয়। সেই ট্যানজেন্ট লাইনের, এই সেকেন্ড লাইনের স্লোপকে যদি আমি ডেল ওয়াই বাই ডেল এক্স বলি, ওই লিমিটিং যে কনসেপ্টে সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইনে কনভার্ট হয়ে যায়, সেই ট্যানজেন্ট লাইনের স্লোপটাকে আমরা তখন বলে দিই হচ্ছে ডেরিভেটিভ। তো ওই আইডিয়াটাই যদি বেস করে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে একটু বোধহয় আপনাদের বুঝতে পারার কথা যে এখানে লুকায় লুকায় কোন একটা জায়গায় ঐকিক নিয়ম, ছোটবেলার ইউনিটারি মেথড রোল প্লে করতেছে। কিভাবে? যে এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স, করেসপন্ডিং ওয়াই এর পরিবর্তন হচ্ছে মানে ফাংশনের পরিবর্তন ডেল এফ, প্রতি ইউনিট এক্স এর পরিবর্তনের জন্য ফাংশনের পরিবর্তন হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স। এই লোকটারই লিমিটিং আইডিয়া হয়ে যায় হচ্ছে ডিএফ বাই ডিএক্স। সো আমি যদি চিন্তা করে নেই যে ধরেন আমার কার্ভটা এরকম, কার্ভটা অলমোস্ট এই লিনিয়ারলি বেড়েছে ধরে নিই, এই রেড লাইনটা একটা কার্ভ প্রমাণ করে যে আসলে ঐকিক নিয়ম এত বড় উইন্ডোতে অ্যাপ্লিকেবল না। কিন্তু যদি জোর জবরদস্তি করে ব্লু লাইনের মতো ঐকিক নিয়মে ও ইনক্রিজ করছে, ইউনিটারি মেথডে যদি ওর ইনক্রিমেন্টটাকে বের করতে চাই, তাহলে কমন সেন্স অ্যাপ্লাই করে দেখেন, তাহলে আমি ডেল এফটাকে বলতে পারি যে রেট অফ চেঞ্জ অফ এফ এট দ্য পয়েন্ট এক্স নট। এই পয়েন্টে ঐকিক নিয়মে আমি চিন্তা করতেছি যে ওর রেট অফ চেঞ্জটা কত, এই রেট অফ চেঞ্জই ক্যারি অন করে এই পর্যন্ত বাড়ছে ধরে নিতেছি। সো প্রতি ইউনিট, বেসিক্যালি এই লোকটা কি মানে সরি এই লোকটাকে আমি ধরতেছি মানে লিমিটিং সেন্সে দুইটা সেম, বাট মোর প্রিসাইজলি এই লোকটাকে আমি ধরতেছি হচ্ছে, নাম দিতেছি নতুন এফ ড্যাশ এট এক্স নট। সো এফ ড্যাশ এট এক্স নট এর সাথে যদি আমি ঐকিক নিয়ম জোর জবরদস্তি করে অ্যাপ্লাই করি, ইম্পোজ করি, তাহলে এই দুইটা সেম ধরা যায়। তাহলে শুধু ডেল এফটা কত হচ্ছে, ডেল এক্সটাকে ওই পাশে মাল্টিপ্লাই করে দিলেই চলে। সো এখানে একটা ডেল এক্স মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি ডেল এফ। বাট এটা তখন সত্য যখন আসলে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতেছি। ঐকিক নিয়ম যদি প্রিসাইজলি সত্য না হয়, আমি একটা অ্যাপ্রক্সিমেট চিহ্ন দিতে বাধ্য। সেই আইডিয়াতে আমি এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডেল এফ কে অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছি এফ ড্যাশ অ্যাট এক্স নট ইন্টু ডেল্টা এক্স। আবারও বলি, এটাকে আমি ঐকিক নিয়মের মতো করে চিন্তা করতে চেষ্টা করতেছি যে প্রতি ইউনিট ডেল এক্স এর বৃদ্ধির জন্য এফ কতটুকু বাড়ে সেটাকে আমি ফিক্স ধরে নিছি, কনস্ট্যান্ট ধরে নিছি। রেড লাইনটা যেহেতু কার্ভ, এটা কনস্ট্যান্ট হওয়ার কথা না, কনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ খালি স্ট্রেট লাইনের হয়। কিন্তু আমি সেকেন্ড ব্লু লাইনটা বরাবর চেঞ্জটা হয়েছে ধরে নিছি। আমি ধরে নিছি ডেল এক্সটা আসলে এতই কাছে সে যে খুব বেশি ডিফারেন্স আসলে হবে না এই রেড লাইনের আর রেড লাইনটাকে ব্লু লাইন স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করলে। তো সেই ক্ষেত্রে ডেল এফ কে আমি আরেকভাবে অ্যাপ্রক্সিমেট করলে এটা পাচ্ছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে এখন একটু চিন্তা করেন, উপরে যেই ডেল এফটাকে আমি বের করছি এইটার নাম দিলাম অ্যাকচুয়াল ডেল এফ, হ্যাঁ, আর এটা অ্যাপ্রক্সিমেট ডেল এফ। সো ডেল এফ আর এই এফ ড্যাশ এক্স নট ডেল্টা এক্স, এদের ডিফারেন্সটা কমন সেন্স অনুযায়ী যদি আসলেই আমি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো নিই, তাহলে কত হওয়া উচিত? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? আমি যদি ডেল এক্স আসলে টেন্স টু জিরো নিই, তাহলে এই ইকুয়েশনটা একটা রিয়েল ইকুয়েশনে কনভার্ট হবে, নো নো মোর অ্যাপ্রক্সিমেট। বাট ডেল এফ বাই ডেল এক্স এর ভ্যালুটা, ডেল এক্স যদি আসলে এক্সট্রিমলি ছোট একটা পয়েন্ট ডিস্টেন্স হয়, অলমোস্ট আমরা যেটাকে বলি ইনফাইনিটসিমালি স্মল, ডেল এক্স যদি টেন্স টু জিরো হয়, তাহলে ডেল্টা এফ বাই ডেল্টা এক্স এর ভ্যালুটাকেই আমরা নাম দিই হচ্ছে ডিএফ বাই ডিএক্স। তো তখন এই ইকুয়েশনটা আর অ্যাপ্রক্সিমেট থাকবে না, তখন এটা এক্সাক্ট হয়ে যাবে, এই ডিফারেন্সটা তখন জিরো হয়ে যাবে। কারো বুঝতে কোনো সমস্যা? ওকে, স্যার আবার একটু বলবেন স্যার? ডেল এফ বাই ডেল এক্স লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এই লোকটাই তো ডিএফ বাই ডিএক্স, এই লোকটাই তো এফ ড্যাশ এক্স, তাই নয় কি? এফ ইয়েস ড্যাশ স্যার। এক্স নট যদি আমি এক্স নট পয়েন্টে চিন্তা করি, এই আইডিয়াটাকে ব্যবহার করতেছি যে এইটা তখন কি আর অ্যাপ্রক্সিমেট থাকবে? আমি যদি ডেল এক্সটা টেন্স টু জিরো নিই, তখন ডেল এফ ইজ অ্যাপ্রক্সিমেটলি এফ প্রাইম টাইমস ডেল এক্স, এই ইকুয়েশনটা কি আর অ্যাপ্রক্সিমেট থাকবে?
তখন তো এই রেট অফ চেঞ্জটার অ্যাপ্রক্সিমেট রেট অফ চেঞ্জ হবে না, এক্সাক্ট রেট অফ চেঞ্জ হবে। তখন এটা ইকুয়াল সাইন হয়ে যাবে, রাইট? তার মানে এদের আমি যদি এই লোকটাকে তখন বাম পক্ষে নিয়ে আসি, তখন এই লোকটা এক্স্যাক্টলি জিরো হয়ে যাবে, নট অ্যাপ্রক্সিমেটলি জিরো। এখনই যদি আমি বাম পক্ষে নিয়ে আসি, ডেল এফ মাইনাস এফ ড্যাশ এক্স নট ডেল এক্স, এইটা তো অ্যাপ্রক্সিমেটলি জিরো। কিন্তু ডেল এক্সটা যত ছোট হবে, দেখেন, এই ডেল এক্সটা যত ছোট হবে ততই অ্যাপ্রক্সিমেশনটা আরো পারফেক্ট হবে, কারণ সেকেন্ড লাইনটা তত ট্যানজেন্ট লাইনের কাছে যাবে। সো তখন এই অ্যাপ্রক্সিমেট সাইনটা তত পারফেক্ট হয়ে, যদি লিটারেলি ডেল এক্স টেন্স টু জিরো হয়ে যায়, তখন এটা ইকুয়ালিটি হোল্ড করবে। আমি কি বুঝাতে পারছি? Yes, sir. আচ্ছা, এখন একটা কথা, যে আমি যদি এখানে নিচে একটা ডেল এক্স দিয়ে ডিভাইডও করি, তাতে আপনাদের আপত্তি থাকার কথা না। আসলে কি মিন করতেছে, এই ডিফারেন্সটাকে নর্মালাইজ করা হইতেছে, পার ইউনিট ডেল এক্স এর চেঞ্জে নেওয়া হইতেছে। এটা আসলে এমন কোনো বিগ ডিল না। হ্যাঁ, আমরা ওই ম্যাস না নিয়ে ম্যাস পার ভলিউম নিয়ে কাজ করতেছি, ডেন্সিটি নিয়ে কাজ করতেছি, দে আর দ্য সেম থিং। এরকম একটা অ্যানালজি দিয়ে চিন্তা করেন। তাহলে এই লাস্ট যে লাইনটা লিখলাম, এই লাইনে কারো কোনো আপত্তি বা কিছু আছে কিনা আমাকে জানান প্লিজ। এই সর্বশেষ যে লাইনটা লিখলাম, এটি আমাদের মেইন আগ্রহের বিষয়। এই লাইনটা পরের পেজে আরেকবার লিখবো। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল এফ এর ভ্যালু মাইনাস এফ ড্যাশ অ্যাট এক্স নট ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু জিরো হবে। যদি জিরো হয় তখন আমরা বলবো হচ্ছে এফ ড্যাশ অ্যাট এক্স নট এক্সিস্টস অ্যান্ড দ্য ভ্যালু ইজ, মানে এটা একটু এই ভ্যালুটাই হচ্ছে এই ভ্যালুটা। সো এইখানে যেই ভ্যালু বসায় দিলে এই লিমিটটা জিরো হয়ে যাবে, এমন একটা ভ্যালু যদি পাই, এটাকে মনে মনে একটা নাম্বার পড়েন, সে দ্য নাম্বার ইজ এল। এটাকে মনে মনে একটা নাম্বার পড়েন এল। সো এমন একটা এল, একটা নাম্বার যদি এক্সিস্ট করে, যেই নাম্বারটা এখানে বসালে এই পার্টিকুলার লিমিটটা জিরো হয়, আমি এরকম একটা এল, একটা নাম্বার খুঁজে পেলে বলবো যে লিমিট ডেরিভেটিভ অ্যাট এক্স নট এক্সিস্ট করে এবং তার ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্টলি এল। এই জিনিসটার দিকে তাকায় আমরা এখন, আচ্ছা, এই জিনিসটার দিকে তাকায় আমরা এখন টু ভ্যারিয়েবলের জন্য আইডিয়াটাকে ডেভেলপ করবো। তার আগে আমি মানে এই অ্যাঙ্গেলটা বইতে নাই, আমি নিজের মতো একটা অ্যাঙ্গেল একটু দেখাইতে চাই। সেটা হচ্ছে এই যে ডেল এফ, যেটা টেকনিক্যালি আসলে এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স নট, এটা কি তো ডেল এফ ধরছিলাম, তাই না? আমরা জানি টেইলর সিরিজের আইডিয়া যদি একটু ব্যবহার করি, টেইলর সিরিজ হচ্ছে এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স এফ ড্যাশ অফ এক্স নট প্লাস ডেল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ অফ এক্স নট অ্যান্ড সো অন। সো পুরো আইডিয়াটাকে আমরা আরেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে পারি, যে টেইলর সিরিজেই যদি ডেল এক্সটা অতি ক্ষুদ্র হয়, তাহলে ডেল এক্স এর হায়ার অর্ডার পাওয়ার গুলাকে অ্যাপ্রক্সিমেটলি জিরো বা ভ্যানিশ হয়ে যায় ধরে নিয়ে আমি এইখানে ট্রাঙ্কেট করে দিচ্ছি। ট্রাঙ্কেট করে দিয়ে আমি শুধু এইটুকুকে রাখতে চাচ্ছি। শুধু এইটুকুকে রাখলে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এফ ড্যাশ অ্যাট এক্স নট হচ্ছে এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স নট। আমি এটাকে বাম পাশে পাঠায় চিন্তা করছি, ডিভাইড করে দিছি ডেল এক্স দিয়ে। এখন এই যে আমি ট্রাঙ্কেট করলাম এতগুলা টার্ম, এটা তখনই সম্ভব যখন ডেল এক্স স্কোয়ার ডেল এক্স কিউব এগুলো অ্যাকচুয়ালি লিটারালি জিরোর ক্লোজ। তার মানে আসলে এই কথাটা সত্য হওয়ার জন্য ডেল এক্সটাকে জিরো হওয়া লাগবে, আদারওয়াইজ আমি এখানে ইকুয়াল সাইন দিতে পারতাম না, অ্যাপ্রক্সিমেট দিতে হইতো। শুধু এইটুকু লিখে থেমে গেলে আমাকে এখানে অ্যাপ্রক্সিমেট সিম্বল দিতে হইতো। সো এখান থেকেও জিনিসটাকে চিন্তা করা যায়। হ্যাঁ, এটা কেন বললাম একটু বলি। সেটা হচ্ছে আমি দুইটা অ্যাঙ্গেল থেকে কাইন্ড অফ এইরকম একটা লিমিট জিরো হওয়া লাগবে ফর দ্য এক্সিস্টেন্স অফ এফ ড্যাশ। এটা টেইলর সিরিজ দিয়েও এক্সপ্রেস করতে পারছি, এটা আগে এই জিওমেট্রিক রেট অফ চেঞ্জ হ্যান ত্যান এইসব দিয়ে এক্সপ্রেস করতে পারছি। একইভাবে এই দুই অ্যাঙ্গেল দিয়েই আমি মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের ডেরিভেটিভের এক্সিস্টেন্সের আইডিয়া নিয়ে আসবো। দেখেন,
মাল্টিভ্যারিয়েবলের ক্ষেত্রে টেইলর সিরিজের আইডিয়াটা কি, যে এফ অফ এক্স প্লাস এক্স নট কমা ওয়াই প্লাস ওয়াই নট ইজ ইকুয়াল টু, আচ্ছা কি করতেছি, ভুলভাল লিখছি। সো এক্স নট প্লাস ডেল্টা এক্স নট ওয়াই নট পয়েন্টে আমি এক্সপ্যানশন চাচ্ছি। সো এক্স নট ওয়াই নট এর ভ্যালু আমি, আগে একটা ভ্যারিয়েবল ছিল খালি এক্স নট, ডেল্টা এক্স পরিমাণ বাড়াইছি, এখন দুইটা ভ্যারিয়েবল, দুইজনকেই ডেল্টা পরিমাণ বাড়াইছি, দুইজনের নাম আলাদা রাখছি। সো এটা হচ্ছে আগের মতো দেখতেই হয়, প্লাস ডেল এক্স, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এফ ড্যাশের ডেরিভেটিভ। আমার এখন দুই ভ্যারিয়েবলের ডেরিভেটিভ, দুইটা পার্শিয়াল ডেরিভেটিভের আইডিয়া আমরা গত ক্লাসে শিখে আসছি। তাহলে এখন কোনটা হবে, খুব সিম্পলি দেখেন, এখানে এক্স এর পরিবর্তনের সাথে এক্স এর রেট অফ চেঞ্জকে, মানে ফাংশনের রেট অফ চেঞ্জকে গুণ করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানেও দেখেন দুইটা টার্ম আসবে, একটা আসবে হচ্ছে ডেল এক্স ইন্টু সামথিং, একটা আসবে ডেল ওয়াই ইন্টু সামথিং। এবং যখন যেই ভ্যারিয়েবলের চেঞ্জ দিয়ে গুণ করতেছি তখন সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে গুণ করবো, এটাই স্বাভাবিক, বা ডেরিভেটিভ আর কি। সো এফ এক্স ক্যালকুলেটেড অ্যাট এক্স নট কমা ওয়াই নট হবে এখানে, এফ ওয়াই ক্যালকুলেটেড অ্যাট এক্স নট কমা ওয়াই নট হবে এখানে। আমরা এখানে লিনিয়ার টার্ম পর্যন্ত রেখে বাকিটা ট্রাঙ্কেট করছি, সেই সেন্সে আর কোনো টার্ম না লিখলেও চলে। বাট যদি আপনারা টেইলর সিরিজ মাল্টিভ্যারিয়েবলটা এর আগে কোথাও দেখে না থাকেন, তার জন্য আমি একটু লিখতেছি। এরপরে আসে হচ্ছে হাফ, মানে সেকেন্ড ডেরিভেটিভ গুলা। সো ডেল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ এক্স এক্স অ্যাট এক্স নট কমা ওয়াই নট, এইটা আসবে ডেল ওয়াই স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ওয়াই ওয়াই অ্যাট এক্স নট কমা ওয়াই নট, এইটা আসবে। আপনারা ভাবতে পারেন যে ঠিক আছে, প্রত্যেক অর্ডারের ডেরিভেটিভই দুইটা করে আসবে, কিন্তু আপনারা অলরেডি জানেন যে এফ এক্স ওয়াই বলে কেউ একজন এক্সিস্ট অলরেডি করে, লাস্ট ক্লাসে আমরা দেখছি। এই টার্মটাও আসবে এবং এইটার সাথে আসবে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, কোনো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না। এবং এরপরে অন্য হায়ার অর্ডার টার্ম গুলো আসবে। And এক ভ্যারিয়েবলের প্রুফ যেভাবে, মাল্টি ভ্যারিয়েবলের প্রুফ ও টেইলর সিরিজ অনেকটা সেভাবেই হয়, জাস্ট ডেরিভেটিভ এক একটা কোএফিসিয়েন্ট বের করার সময় কয়েকবার করে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই দুইটা করে আপনি দুইটা কোএফিসিয়েন্টের এক্সপ্রেশন বের করবেন। সো প্রুফের সিস্টেম কাছাকাছি। আমরা এখন এইটুকুকে ট্রাঙ্কেট করব, এইটুকু মানে এরপর আরো যত ইনফাইনাইটলি মেনি টার্ম আছে সবাইকে ট্রাঙ্কেট করব। ট্রাঙ্কেট করলে আমার আসতেছে হচ্ছে এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট প্লাস ডেল ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট। আর ডিভাইড করার সময় আমি ডিভাইড করব হচ্ছে কাকে, আহ, ও ডিফারেন্সটা এখনো সবার নেওয়া শেষ হয় নাই। এইখানে একটু তাকান, আমরা এইখানে যে এক্সপ্রেশনটা ডেভেলপ করছি এটা হচ্ছে আমার ডেল এফ। সো টেকনিক্যালি এইটুকু আমার ডেল এফ। সো আমি আহ, আগে লিখে ফেলি যে দিস ইজ আওয়ার ডেল এফ। এফ এর ভ্যালু আপনি এক্স নট ওয়াই নট পয়েন্ট থেকে একটু মুভ করে, আমি যদি এক্স ওয়াই এক্সিস চিন্তা করি, আমি এখানে এক্স নট ওয়াই নট পয়েন্টে আসি, এক্স ওয়াই প্লেনে, এখান থেকে মুভ করে আমি এই পর্যন্ত আসছি, এটা হচ্ছে এক্স নট প্লাস এইচ কমা ওয়াই নট, এইচ কে না, এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট প্লাস ডেল ওয়াই পয়েন্ট। আউট অফ দ্য পেজ জেড এক্সিস আছে, যেখানে আমার সারফেসটা ড্র করা আছে ওয়াই জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। সো আমি এই পরিমাণ চেঞ্জ করছি, সো দিস ইজ আওয়ার ডেল এফ। এইটার এক্সপ্রেশন তাহলে কি হবে, যদি অ্যাপ্রক্সিমেট সাইন দিয়ে, যে ট্রাঙ্কেট করছি যেহেতু একটু এরর রয়ে গেছে, বাম পাশে গেলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডেল এক্স এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট প্লাস ডেল ওয়াই এফ ওয়াই অ্যাট এক্স নট ওয়াই নট। টেইলর সিরিজ থেকে যদি এখানে আসাটা চিন্তা করি, তাহলে আইডিয়াটা দ্বারা এরকম যে সবাইকে বাম পাশে পাঠাইছি, শুধু এইটা এইটুকু, মানে এই লোকটাকে বামে আনার পর পাইছি হচ্ছে ডেল এফ টুকু। আচ্ছা এইখানে ডেল এফ নামটা লেখাটা ভুল হয়েছে, আমি আরেক লাইন বরং নিচে লিখি। সো ডেল এফ হচ্ছে
এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স নট ছিল, আর এই লোক সমান অ্যাপ্রক্সিমেটলি আমি লিখতে পারি ডেল এক্স এফ ড্যাশ এক্স নট। বাকি যত টার্ম আছে সবাইকে কেটে ফেলছি। সো এখন এই ডেল এক্স এফ ড্যাশ এক্স নটটাকে বাম পাশে যদি নিয়ে আসি, দ্যাট ইজ ডেল এফ মাইনাস ডেল এক্স ইন্টু এফ ড্যাশ এক্স নট, এবং এই ডেল এক্সটা দিয়ে যদি মানে উভয় পক্ষে যদি ডেল এক্স দিয়ে ডিভাইড করি, তাহলে বাম পাশে এই যে এইখান থেকে শুরু হয় ডেল এক্স এর পাওয়ার, এখানে স্কোয়ার আছে, একটা ডেল এক্স দিয়ে ভাগ করার কারণে ডেল এক্স এর পাওয়ার 1 হয়ে গেল। পরবর্তী পাওয়ার গুলো এক এক করে বাড়তেছে। এরা এদের সবার লিমিটিং ভ্যালু 0 হয়ে যাবে যদি আমি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 নিই, ঠিক যেই কথাটা এই লাইনে লেখা আছে। এবং এটা সত্য হওয়ার জন্য এই এফ ড্যাশটাকেই ডেরিভেটিভ হওয়া লাগবে এক্স নট পয়েন্টে। সো এই যে ডানের সবাই 0 হয়ে যেতেছে বিকজ আমি ডেল এক্স দিয়ে ডিভাইড করছি, এবং ডিভাইড করার পর মিনিমাম ডেল এক্স এর পাওয়ার 1 থেকে শুরু করে বাকি টার্মগুলা এভরি টার্মই একটা অন্তত ডেল এক্স আছে, সবাই 0 হয়ে যাচ্ছে। সেম আইডিয়াটা যদি আমি এখানে ইউজ করি, এখানে আরো টার্ম আছে, হ্যাঁ। সো আমি এই ডেল এফ বামে থাকবে, এই ডেল এফ হচ্ছে এই ডেল এফ মাইনাস এই ফার্স্ট অর্ডার টার্ম গুলাকে বামে নিয়ে আসবো, ঠিক যেরকম এখানে এই ফার্স্ট অর্ডার টার্মটাকে বাইরে নিয়ে গেছিলাম। সো ডেল এক্স টাইমস এফ এক্স এক্স নট ওয়াই নট মাইনাস ডেল ওয়াই টাইমস এফ ওয়াই এক্স নট ওয়াই নট। এরপর আমি ভাগ করবো যে এখানে ছিল আমি কতটুকু দূরে গেছি, পার ইউনিট চেঞ্জ দিয়ে ডিভাইড করে ফেলতে চাইতেছি, পার ইউনিট ডিসপ্লেসমেন্ট দিয়ে। সেই ডিসপ্লেসমেন্টটা এইখানে কত একটু যদি চিন্তা করেন, এইটুকু আর এইটুকু জানা আছে, দিস ইজ ডেল এক্স, দিস ইজ ডেল ওয়াই, কিন্তু আমার লাগবে এইটুকু। এটা পিথাগোরাস অনুযায়ী ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার। আমাকে ভাগ করতে হবে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার দিয়ে। দেন আমি নিব লিমিট, এবং লিমিট আগে ছিল ডেল এক্স টেন্স টু 0, এখন আমার ডেল এক্স ডেল ওয়াই দুইটাই টেন্স টু 0 হবে। সো ডেল এক্স কমা ডেল ওয়াই টেন্স টু 0,0। এই ভ্যালুটা যেহেতু আমার ডান পাশে যাদেরকে ট্রাঙ্কেট করছি তাদের মধ্যে অ্যাটলিস্ট পাওয়ার 2, ও আমি রুট ওভার দিইনি। আর এই লোকটার মাত্রা কত, ভিতরে স্কোয়ার টার্ম আছে কিন্তু রুটের কারণে সেটা বা লিনিয়ার টার্মের মাত্রা সমান হয়ে গেল, হ্যাঁ। এটা লিনিয়ার এক্সপ্রেশন না, কিন্তু ওর মাত্রা লিনিয়ারের সমান। সো এইখানে কোয়াড্রেটিক টার্ম থেকে শুরু হয়েছে, লিনিয়ার দিয়ে ডিভাইড করলে লিনিয়ার টার্ম থেকে শুরু হবে। যেহেতু ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু 0, বোথ টেন্স টু 0, সেহেতু এই বক্সের ভিতর যারা আছে ইনফিনিটলি মেনি টার্মস প্রত্যেকে 0 হয়ে যাবে, আলটিমেটলি রেজাল্টটা হয়ে যাবে 0। সো এখন আপনি এই কালো লেখার সাথে চিন্তা করেন সিঙ্গেল ভ্যারিয়েবলে ডেল এফ মাইনাস ঐকিক নিয়মে পাওয়া ডেল এফ, এভাবে চিন্তা করতে পারি ডেল এফ মাইনাস ঐকিক নিয়মে পাওয়া ডেল এফ ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, এইটার লিমিট 0 হওয়া লাগবে। একই জিনিস এখানে আছে, দেখেন ডেল এফ মাইনাস এইটা হচ্ছে ঐকিক নিয়মে পাওয়ার ডেল এফ ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0 হওয়া লাগবে। আমি অলরেডি কাইন্ড অফ টেইলর সিরিজের সোর্স অ্যাঙ্গেল থেকে ডেভেলপমেন্টটা করে ফেলছি। সেম আইডিয়াটা আমি জিওমেট্রিক্যালি করবো বুঝলাম, এবং আপনারা একটু যদি চিন্তা করেন তাহলে বুঝে যাবেন এখানে যেভাবে এই লোকটা অ্যাপ্রক্সিমেট ডেল এফ কনসিডারিং ওই যে ঐকিক নিয়ম, একইভাবে এই লোকটা অ্যাপ্রক্সিমেট ডেল এফ কনসিডারিং ঐকিক নিয়ম, এইটা যদি প্রুফ করতে পারি তাহলে জিওমেট্রিক অ্যাঙ্গেলটাও স্ট্যাবলিশড হয়ে যাবে। এবং এটাও আসলে খুব সহজেই প্রুফ করা যায়, একটু দেখেন। এটা ধরেন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। সো সাম কাইন্ড অফ সারফেস এখানে আছে। আপনি এই এখন একটা পয়েন্টে আছেন, যে এই পয়েন্টটা হচ্ছে এক্স নট ওয়াই নট। এখান থেকে আপনি এরকম একটা পয়েন্টে আসলেন যেটা হচ্ছে এক্স নট প্লাস ডেল এক্স কমা ওয়াই নট প্লাস ডেল ওয়াই। এই পয়েন্ট বরাবর সারফেসের উপরের পয়েন্ট মনে করেন এইটা, আর এই পয়েন্ট বরাবর সারফেসের উপর পয়েন্ট মনে করেন এইটা। এখন আপনি এই বরাবর যে আসছেন এটা এক্স বা ওয়াই কোনো এক্সিস এর প্যারালাল না। আমি চিন্তা করতে চাইতেছি এই পয়েন্ট থেকে আমি ফার্স্টে ওয়াই কনস্ট্যান্ট রেখে এক্স এক্সিস এর প্যারালালে কিছু দূর আসছি, দেন এক্স কনস্ট্যান্ট রেখে ওয়াই এক্সিস এর প্যারালালে কিছু আসছে। তাহলে এই লোকটাই হয়ে গেল আমার ডেল এক্স, এই লোকটাই হয়ে গেল আমার ডেল ওয়াই। আমি এই ডিরেকশন বরাবর আসার সময় যদি আমার সারফেসের রেট অফ চেঞ্জ নেই, তাহলে আমি পাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, রাইট? দ্যাট ইজ ওয়াই কে কনস্ট্যান্ট রেখে এই ক্রস সেকশন বরাবর এক্স এর ভ্যালু যদি ডেল এক্স বাড়াই, তাহলে আমার ফাংশনটার হাইট কতটুকু বাড়লো।
এইবার এখান থেকে যখন আমি এই বরাবর যাচ্ছি, এখন আমি আবার ওয়াই আনচেঞ্জ রেখে দিব। তাহলে এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এখান থেকে আমি আবার এক্স কে চেঞ্জ না করে ওয়াই শুধু চেঞ্জ করে সামনে আগাচ্ছি। তাহলে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বরাবর মুভ করে আমি এখানে ওয়াই এর রেসপেক্টে শুধু রেট অফ চেঞ্জটা কাউন্ট হবে, বিকজ এক্স চেঞ্জ হচ্ছে না। ওই রেট অফ চেঞ্জ অনুযায়ী আমি ডেল্টা ওয়াই পরিমাণ আসছি, তাতে আমার কতটুকু হাইট বাড়লো। তো আমার হাইট কিন্তু 2 স্টেপে বাড়লো। হ্যাঁ, আমি যদি মানে একটু বুঝার জন্য এরকম ভাবে দেখাইতেছি যে কাইন্ড অফ একবার আমার এতটুকু বাড়লো, আরেকবার আমার এতটুকু বাড়লো। হ্যাঁ, টোটাল মানে প্রথমে আমার এখান থেকে হাইট এখানে আসছে, পরে আবার এখান থেকে হাইট এখানে আসছে। মানে প্রথমের জেড বাড়ার অংশ এতটুকু, পরে জেড এতটুকু। কোন জায়গায় কতটুকু জেড বাড়ছে দুইটাকে যদি অ্যাড আপ করে দিই, আমি টোটাল জেড এর বৃদ্ধিটা পেয়ে যাচ্ছি। তো কমন সেন্স দিয়ে দেখেন সেটি এখানে লেখা আছে কিনা উপরে, যে এক্স এর রেসপেক্টে ফাংশনটার রেট অফ চেঞ্জ কত, এক্স চেঞ্জ এর রেসপেক্টে ফাংশন রেট অফ চেঞ্জ কত, তাকে আমি ডেল এক্স দিয়ে গুণ করতেছি। মানে আমি এই বরাবর আসার সময় এফ কতটুকু বাড়লো, এফ এর হাইট কতটুকু বাড়লো বা কমলো, সেই ডেল্টাটুকু পেলাম। পরে আবার এই পয়েন্ট থেকে যখন এখানে আসছি, তখন ওয়াই এর রেসপেক্টে এক্স কে কনস্ট্যান্ট রেখে ফাংশনটা রেট অফ চেঞ্জ দিছি, উইচ ইজ এফ পার্শিয়াল ওয়াই, এবং করেসপন্ডলি গুণ করে দিছি ওয়াই কতটুকু চেঞ্জ করলাম। তাতে আমি পেয়ে গেলাম এখান থেকে এইটুকু আসাতে আমার টোটাল কতটুকু আবার আমার জেড বা এফ এর ভ্যালু বাড়লো বা কমলো। এরা নেগেটিভ হতে পারে, যদি আমি নিচে নামি তাহলে জেডটা ডেল এফটা নেগেটিভ হবে, যদি উপরে উঠি ডেল এফটা পজিটিভ হবে। এই দুই চেঞ্জকে যদি অ্যাড আপ করে দিয়ে আমি টোটাল ডেল্টা এফ এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়ে গেলাম, এই এক্স নট ওয়াই নট থেকে এক্স নট প্লাস ডেল এক্স ওয়াই নট প্লাস ডেল ওয়াই তে আসার কারণে। সো আগের বারও যা ছিল যে ডেল এফ থেকে অ্যাপ্রক্সিমেট ডেল এফ বিয়োগ করছি, অ্যাপ্রক্সিমেট ডেল এফটা বের করছি ঐকিক নিয়মে, এইবারও তাই করছি। ডেল এফ থেকে অ্যাপ্রক্সিমেট ডেল এফটা বিয়োগ করছি ঐকিক নিয়মে। ঐকিক নিয়মটা দুই ভাগে ভাগ করছি, দুই লোকের উপর ডিপেন্ড, দুই ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। দুই ভ্যারিয়েবলের জন্যই প্রথম ভ্যারিয়েবল রেসপেক্টে ডেল এক্স পরিমাণ বাড়ার কারণে জেড কত চেঞ্জ হওয়া উচিত, দ্বিতীয় ভ্যারিয়েবল রেসপেক্টে ডেল ওয়াই পরিমাণ বাড়ার কারণে এফ এর কি চেঞ্জ হওয়া উচিত। এই দুই কন্ট্রিবিউশন যোগ করে আমি টোটাল ঐকিক নিয়মে ডেল এফ বের করছি। সো অ্যাকচুয়াল ডেল এফ মাইনাস ঐকিক নিয়মে ডেল এফ, আগেও তাই ছিল। আর নিচে ভাগ হয়েছিল টোটাল ডিসপ্লেসমেন্ট, আমি কত আমার আগের বিন্দু পরের বিন্দু ডিস্টেন্স, এখনো তাই। এই লোকটার ভ্যালুটা, এই লিমিটিং ভ্যালুটা 0 হওয়া লাগবে। যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ডেরিভেটিভ এক্সিস্ট করে। কারো জিনিসগুলো খুবই কনসেপচুয়াল, মানে কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে বলবেন, বা কোনো জায়গা রিপিট করতে হবে কিনা। স্যার এই রেশিওটা যে কাইন্ড অফ 0/0, তাহলে এটা 1 হওয়া এক্সপেক্ট করা উচিত ছিল না? আমি নট শিওর, আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনার কোয়েশ্চেন 0/0 ফরম্যাটের কোনো লিমিটকে 1ই কেন হওয়া লাগবে? এটা তো 10ও না, হইতে হওয়া পারে। লাগবে না, মানে কিন্তু উপরেও লিনিয়ার নিচেও লিনিয়ার, অর্থাৎ হ্যাঁ, আমি আপনাকে দেখাই, উপরে লিনিয়ার নিচেও লিনিয়ার, হ্যাঁ, এরকম একটা লিমিট যেখানে এক্স টেন্ডস টু 0, 0/0, তো এটা তো 1/50 আসে। কোনো কিছু 0/0 ফরম্যাট এবং একই ঘাতের হইলেও সেটা লিমিটিং ভ্যালুটা 1 কেন আসতে হবে? দুইটা তো ডিফারেন্ট প্রপোর্শন হইতে পারে। সো এইখানে কোন একটা ফাইনাইট ভ্যালু আসা উচিত। আপনার প্রপোজাল হচ্ছে এটা, আপনি লা হপিতালের আইডিয়ার কাছাকাছি একটা আইডিয়াতে আছেন। একটা জি স্যার, ফাংশন ফাইনাইট। যদি 0/0 ফরম্যাটে থাকে এবং তার উপরে যদি ঘাত বেশি হয়, তাহলে রেজাল্টটা 0 আসতে হবে। একটা ফাংশন যদি 0/0 ফরম্যাটে, সরি, উপরে যদি ঘাত বেশি হয় তাহলে ইনফিনিটি আসতে হবে, মানে আনডিফাইন্ড, সোজা কথা। উপরে ঘাত বেশি, উপরে ঘাত বেশি, জিরো, না না, তাহলে 0 আসতে হবে, দুঃখিত, ভুল বলছি। জি স্যার, যে একটা উপরে ফাংশন ঘাত যদি বেশি 0/0 হয়, যদি নিচে ঘাত বেশি হয়, তাহলে আনডিফাইন্ড আসতে হবে। এই দুইটার কোনোটাই লা হপিতালে কভার কভার হয় না। লা হপিতালের কনসেপ্ট হচ্ছে একটা ফাংশন যদি 0/0 হয়, আচ্ছা, লা হপিতাল 0/0 সবগুলা কি কভার করে? যদি মানে ঘাত উপরে, উপরে ধরেন ঘাত 50, নিচে ধরেন ঘাত 55, তাহলে 50 বার পর্যন্ত লা হপিতাল অ্যাপ্লাই করা যাবে। আইডিয়াটা হচ্ছে এটা। বাট আমরা লা হপিতাল দিয়ে সুন্দর মতো লিমিট পেয়ে যাই যে অঙ্কগুলাতে, সেই অঙ্কগুলো হচ্ছে সেই সব অঙ্ক যেখানে 0/0 ফর্ম থাকে এবং উপরে নিচে ঘাত সেম থাকে, সো দ্যাট একটা সুন্দর ফাইনাইট ভ্যালু আসে। আপনার কথাটা হওয়া উচিত ছিল, যদি মানে আপনার ঘাত সমানের লজিক যেহেতু দিয়ে ফেলছেন, ঘাত আসলে সমান, ডেল এক্স বাই ডেল ওয়াই এর ঘাত মানে উপরে নিচে সমান ঠিকই আছে। সো ঘাতের সমানের লজিক যেহেতু দিয়ে ফেলছেন, আপনার কারেক্ট স্টেটমেন্ট হইতো যদি আপনি বলতেন যে স্যার 0/0 যেহেতু আছে, ইট শুড প্রোভাইড এ ফাইনাইট রেজাল্ট।
and it actually provided a finite result. 0 একটা সুন্দর ফাইনাইট নাম্বার। অন্য ফাইনাইট নাম্বার না হয়ে 0ই কেন হইলো, 5, 10 বা 15 না হয়ে 0ই কেন হইলো, তার ব্যাখ্যা হচ্ছে যে রাইট সাইডে এক ঘাত, মানে রাইট সাইডে লোয়েস্ট ঘাত 2, এক ঘাত ভাগ করার পর কমে গিয়ে মিনিমাম এক ঘাত থেকে যায়। সো রাইট সাইডের এই এক্সপ্রেশনের কারণে আলটিমেটলি 0টা প্রডিউস হয়েছে। আমি কি বুঝাতে পারছি? সো টেকনিক্যালি স্পিকিং উপরে আসলে আহ নিচে এক ঘাত, উপরে আসলে টেকনিক্যালি স্পিকিং এই ডেলএফ এর আর এই ডেলএফ এর মধ্যে এক ঘাত কাটাকাটি গিয়ে চলে গেছে আর কি। সো শুধু পরের ঘাত অ্যাক্টিভ, মানে এই রাইট সাইডের এক্সপ্রেশনটা তো ডেলেক্স এর এভরি ঘাত অ্যাভেলেবল, তার মধ্যে এমন ভাবেই বিয়োগটা হয়েছে, মানে ভিতরের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা বলতেছি, এমন ভাবেই বিয়োগটা হয়েছে যে এক ঘাত রাশি অ্যাবসেন্টই হয়ে গেছে। আপনি এইখানে দেখতেছেন এক ঘাত, কিন্তু এইখানে আছে ইনফাইনাইটলি মেনি ঘাত, তার মধ্যে প্রথম ঘাতটা কাটাকাটি চলে গেছে, এক্সপ্রেশন যেটা নেট রয়ে গেছে সেখানে শুরুই হয়েছে 2 ঘাত দিয়ে, তাকে আপনি এক ঘাত দিয়ে ডিভাইড করতেছেন, স্টিল উপরে এক ঘাত রয়ে যায়, দ্যাট ইজ ওয়াই এখানে 0 রয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন এখানে? আচ্ছা, তো আমরা যেহেতু অনেক প্যাচাল পারছি, তাই একটু ফর্মালি সুন্দর করে আমার স্টেটমেন্টটা আমি লিখতে চাইতেছি। ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েবিলিটি: এ ফাংশন এফ of two variables is said to be differentiable at x naught, y naught, provided fx at x naught, y naught and fy at x naught, y naught both exist, and this limit is 0. এটা হচ্ছে কমপ্লিট ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েবিলিটি। এখন এই মাত্র যে আইডিয়া শিখলাম সেটাকে আমরা আরো সামনে আগাইতে পারি। আমরা w equals to f of x, y, z, 3 variable is differentiable at x naught, y naught, z naught, তার কন্ডিশনও বের করতে পারি। প্রথমত পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করা লাগবে, যে এইখানেও পার্শিয়াল ডেরিভেটিভ গুলো প্রোভাইড করা আছে যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, এটা থাকতে হবে, তার কারণ সে যদি এক্সিস্ট নাই করে লিমিটটাই ডিফাইন্ড হবে না। লিমিটটা বের করা তো দূরের কথা, লিমিটটাকে ডিফাইনই করা যাচ্ছে না। তো এইখানেও পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড তিনটাই এক্সিস্ট করা লাগবে, এবং সাথে এই অ্যাডিশনাল লিমিটটা ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড টেন্ডস টু 0, 0, 0 এইটা এক্সিস্ট করা লাগবে। ডেল এফ মাইনাস এফ এক্স অ্যাট এক্স নট, ওয়াই নট, অনেকেই বুঝে গেছেন কি হবে, সঙ্গে ডেল এক্স এফ ওয়াই অ্যাট এক্স নট, ওয়াই নট, জেড নট টাইমস ডেল ওয়াই minus fz at x naught, y naught, z naught times del z divided by del x square plus del y square plus del z square, এইটা 0 হওয়া লাগবে। আপনাদের মানে এখন বুঝতে পারছেন, আমি যদি মানে যে কোনো একটা f equals to f of x1, x2, যে কোনো n সংখ্যক ফাংশনের ভ্যারিয়েবলের ফাংশন যদি চিন্তা করি, সেই n সংখ্যক ফাংশনের ডেরিভেটিভও আপনি খুব সহজেই বের করতে পারবেন। উপরের এক্সপ্রেশনটা হবে ডেল এফ মাইনাস এফ এফ এক্স আই ভ্যারিয়েবলের রেসপেক্টে, ভ্যারিয়েবলের নামে যেহেতু নিচে ইন্ডেক্সিং করে ফেলছি, যেই পয়েন্ট সেই পয়েন্টটাও মনে করেন এই x1, x2, কি করবো বুঝার করার উপায় নেই।
অ্যাট দিস পয়েন্ট ডেরিভেটিভ এক্সিস্ট করা লাগবে। এটাকে মাল্টিপ্লাই করব ডেল্টা এক্স আই দিয়ে, এরকম যতগুলো আছে সবগুলা যোগ করে দিব, ডিভাইড করে দিব সামেশন ডেল এক্স আই স্কোয়ার টু দা পাওয়ার হাফ লিমিট। এখন টেকনিক্যালি স্পিকিং এখানে আমার লিখতে হবে ডেল এক্স ওয়ান ডেল এক্স টু, এই সবগুলা টেন্স টু জিরো জিরো না লিখা আরেকটা মজার হয়ে আছে লিখার, সেটা হচ্ছে ম্যাক্স অফ ডেল এক্স আই টেন্স টু জিরো। সো ডেল এক্স ওয়ান ডেল এক্স টু হবে ডেল এক্স এন পর্যন্ত যতগুলা ডেল্টা এক্স আছে সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম ডেল্টা তো নেগেটিভ হয় না। এখন ম্যাক্সিমামটাই যদি টেন্স টু জিরো হয় তাহলে ওর সাথে অন্যগুলো অটোমেটিক্যালি টেন্স টু জিরো হবে। সো এটা লিখলে বোঝা যায় সবগুলাই টেন্স টু জিরো, দিস গাই ইকুয়াল টু জিরো হওয়া লাগবে। এটা যদি সত্য হয় তাহলে আমরা বুঝে নিব যে ওই পয়েন্টে ডিফারেন্স কি বলবো। এখন আপনাদের সিলেবাসে নাই কিন্তু মানে প্রসঙ্গ আসলো বলে আমি হালকা একটু বলে দিই যে হোয়াট ইফ আমার এফ ফাংশনটা আউটপুটও একটা, মানে আমরা এখন পর্যন্ত যা যা ফরম্যাট দেখছি ইনপুট সংখ্যা বাড়াচ্ছি, আউটপুট একটাই রয়ে গেছে সিঙ্গেল ভ্যারিয়েবল। হোয়াট ইফ আমার এফটা হচ্ছে সাম আর এম থেকে আর এম এ। রিঅ্যানালাইসিস বলে একটা সাবজেক্ট আছে ম্যাথমেটিক্সে, আপনাদের কারো কারো অনেকেই থিওরিটিক্যাল ফিজিক্সে পড়াশোনা করলে বেশ খানিকটা রিঅ্যানালাইসিস পড়া লাগে অনেকের। তো সেখানে দেখবেন ডেরিভেটিভকে আরো জেনারেলাইজ করে এরকম একটা রূপ দেওয়া হয়েছে এনি আর এম থেকে এনি আর এম এ। বাট এইটা এমনকি ডেরিভেটিভের সার কথা না, মানে কারণ এইখানেও আমরা ইউক্লিডিয়ান স্পেস থেকে বেরোতে পারি। ইউক্লিডিয়ান স্পেস হচ্ছে মানে 1/বিলিয়ন ভাগের, মানে বিলিয়ন ভাগের 1 ভাগ পোর্শন অফ আওয়ার স্টাডি ইন পিওর ম্যাথ, কারণ আমরা আরো অনেক রকম স্পেস নিয়ে পড়ি। খুবই স্পেশালাইজড, এক্সট্রিমলি স্পেশালাইজড একটা স্পেস হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান স্পেস। বাট ইউক্লিডিয়ান স্পেসে একটা ফাংশনকে এরকম একটা জেনারেলাইজ রূপ তো দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল পি কিউ আর ইকুয়ালস টু সাম এফ অফ এক্স ওয়াই, ইনপুট নিতেছে 2 ভ্যারিয়েবল, আউটপুট নিতেছে 3 ভ্যারিয়েবল। এরকম কেসে ডিফারেন্সিয়েবল কিনা চেক করার আইডিয়াটা আমরা এই একটু আগে যা ডেভেলপ করছি এই জিনিসের দিকে তাকায় ইন্সপিরেশন নেই। এখানে ডেলেফ আছে, সো আমরা এই ডেলেফটাকে এইভাবে লিখি এফ অফ এ প্লাস এইচ ভেক্টর মাইনাস এফ অফ এ ভেক্টর। ভেক্টর নোটেশন দিতেছি বিকজ এটা ইনপুট সাইড, রাইট, ফাংশনের ইনপুট সাইড, তার মানে আমরা আর এন থেকে নিতেছি। তার মানে এইখানে আমরা চিন্তা করতেছি যে এ ভেক্টরটা হচ্ছে আর এন এর একটা মেম্বার। সো A1 A2 A3 আপ টু an লিখতে সময় বেশি লাগে, শর্টকাটে এ ভেক্টর লিখে ফেলছি, বুঝে নিয়েন। সো ওকে যে ডেল এক্স ওয়ান কমা ডেল এক্স টু কমা ডেল এক্স থ্রি ইত্যাদি আপ টু ডেল এক্স এন পরিমাণ বৃদ্ধি করছি, হ্যাঁ, ওইটা না লিখে আমরা এইচ ভেক্টর পরিমাণ বৃদ্ধি করছি লিখে নিই। সো দিস ইজ আওয়ার ডেল এফ। ডেল এফ মাইনাস, এখন দেখেন আমরা এই জায়গাটা কিভাবে চিন্তা করার চেষ্টা করি, এটার দিকে তাকায় দেখেন। পার্শিয়াল ডেরিভেটিভ আমরা এইভাবে চিন্তা করতে পারি, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো মিলে এফ এক্স এফ ওয়াই এফ জেড একটা রো ভেক্টর, হ্যাঁ। আর কলাম ভেক্টরে চিন্তা করতে পারি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এই মাল্টিপ্লিকেশনটা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা যদি করে দিই আমরা, তাহলে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা পেয়ে যাই। তো সেই সেন্সে আমাদের এই জায়গায় ডেল এক্স ডেল ওয়াই ডেল জেডই থাকবে, তার মানে আমরা চিন্তা করে নিব যে এইখানে আমার এইচই থাকবে। সেই এইচ এর সাথে এখানে মাল্টিপ্লাই হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার মানে এটা একটা লিনিয়ার ম্যাপ। সাম এ টাইমস এক্স ভেক্টর, এরকম দেখতে যে কোনো ম্যাপই লিনিয়ার ম্যাপ। এটা এতদিন আপনারা লিনিয়ার অলজেব্রা পেয়ে গেছেন বোধহয় সেকেন্ড ইয়ারে। সো আমরা সাম লিনিয়ার ম্যাপ, সেই সাম লিনিয়ার ম্যাপটা দেখতে কেমন এই মুহূর্তে ডাজন্ট ম্যাটার, সাম লিনিয়ার ম্যাপ এল এখানে পাইতে চাই, ডিভাইডেড বাই, এখন এখানে আমরা টেকনিক্যালি স্পিকিং, একটু এক সেকেন্ড প্লিজ, যা ভাবছি আমি একটু কনফার্ম হয়ে নিছি, একটু অনেকদিন আগের জিনিস ভুলে গেছিলাম, একটু কনফার্ম হয়ে নিছি। এইখানে আমরা ডিভাইড করছি কাকে দিয়ে, এখানে যাকে ডিভাইড করছি এইটাকে যেহেতু আমরা এইচ ভেক্টর ধরছি, তাহলে একটু বুঝে নেন এইটা কিন্তু আসলে নর্ম অফ এইচ ভেক্টর, বা নর্ম তো আমরা এর আগে একদিন ক্লাসে আলোচনা করছিলাম। সো এটা আসলে নর্ম অফ এইচ ভেক্টর। অ্যান্ড খেয়াল করে দেখেন এই আমরা আমাদের এফ ফাংশনটার আউটপুটটা কিন্তু এন ডাইমেনশনাল, রাইট? সো এইটাকে, এই এন ডাইমেনশনাল ভেক্টরটাকে পাস করার পর কিন্তু একটা এম ডাইমেনশনাল ভেক্টর আসতেছে। সো এই পুরা এক্সপ্রেশনটা একটা ভেক্টর, একটা এম ডাইমেনশনাল ভেক্টর, এইটাও একটা এম ডাইমেনশনাল ভেক্টর। এন্ড বুঝতেই পারতেছেন যে এইখানে
এইচটা হচ্ছে একটা এন ডাইমেনশনাল ভেক্টর, তাকে একটা এল দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, বাট আউটপুটটা ওদের সাথে বিয়োগ করতে পারার জন্য আউটপুটটাকে ওভারঅল এম ডাইমেনশন হওয়া লাগবে। তার মানে এই এলটাকে আসলে এন ক্রস এম হওয়া লাগবে, উল্টা লিখছি, এম ক্রস এন হওয়া লাগবে, আদারওয়াইজ গুণটা করা যাবে না, রাইট? কারণ এইচটা হচ্ছে এন ক্রস ওয়ান। সো এলটা একটা এম ক্রস এন মেট্রিক্স। সো টেকনিক্যালি উই আর ডিলিং উইথ মেট্রিসেস। নিচের এটা একটা স্কেলার নাম্বার, কিন্তু উপরে যেটা আছে তারা মেট্রিসেস। সো এইটা টেন্ডস টু, যদি আগের মতো তাকায় তাকায় জিরো লিখে দিই, জিরো একটা স্কেলার নাম্বার, তো এইখানে জিরো না লিখে, এমনকি এখানে জিরো বাই এম ডাইমেনশনাল জিরো মেট্রিক্সও আমি যাচ্ছি না, আমি এইখানেই নর্ম নিয়ে নিতেছি। এই নর্মটা টেন্ডস টু জিরো যদি হয়, এমন কোন একটা লিনিয়ার ম্যাপ এল যদি এক্সিস্ট করে, এম বাই এন লিনিয়ার ম্যাপ, আমরা বলবো দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট দ্য পয়েন্ট এ। এইভাবে জিনিসটাকে আমরা জেনারেলাইজ করি। আপনাদের এই কোর্সে এটা মোটেই লাগবে না, এটা কারো কারো ইন্টারেস্ট লাগতে পারে এবং প্রসঙ্গ আসছে বলে আমি দেখাই দিলাম। আচ্ছা, আপনাদের কি এরপর একটা ক্লাস আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি হয়তো একটু 10টা মিনিট বেশি লাগতে পারে, 10 থেকে 15 মিনিট, যদি আপনাদের আপত্তি না থাকে আর কি, একটু পিছিয়ে। ওকে। আচ্ছা। আচ্ছা, এখন এই 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 মাত্র যেটা দেখলাম এটা তো একটু বেশি জেনারেল আইডিয়া। আমরা স্টিক করে থেকে আমাদের ডেফিনেশনে আমাদের একদম প্রাথমিক ছিল টু ভ্যারিয়েবল ডেফিনেশন। সো ওইটার জন্য আমরা একটা প্রবলেম সলভ করি, একটু ভালো করে বোঝার জন্য যে কি হচ্ছে। প্রুভ দ্যাট এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু একটা সহজ ফাংশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট 0 0। সলিউশন, প্রথমেই আমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করা লাগবে। তবে এখানে খুশির সংবাদ হচ্ছে যে পার্শিয়াল ডেরিভেটিভের এক্সিস্টেন্সের জন্য বা বের করার জন্য গতদিন যে নিয়ম দেখছি যে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্স কিভাবে করে, এক্স এর ভ্যালু ডেল এক্স পরিমাণ বাড়াই, ওয়াই কে সেম রেখে দিই, এটসেট্রা, অত ঝামেলায় যাওয়া লাগবে না। আপনি এফ এক্স অ্যাট এক্স ওয়াই বের করে ফেলেন, উইচ ইজ 2x, এফ ওয়াই অ্যাট এক্স ওয়াই বের করে ফেলেন, উইচ ইজ 2y। তাহলে এফ এক্স অ্যাট আপনার 0 0 বের করা লাগবে, উইচ ইজ 0। এফ ওয়াই অ্যাট 0 0 বের করা লাগবে, হুইচ ইজ 0। আর কি কি লাগবে? এফ অ্যাট 0 0 বের করা লাগবে, হুইচ ইজ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 0। আর বের করা লাগবে হচ্ছে এফ অ্যাট 0 প্লাস ডেল এক্স 0 প্লাস ডেল ওয়াই, হুইচ ইজ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার। এই দুইটা কেন বের করা লাগবে? বিকজ আমার লাগবে হচ্ছে ডেল এফ, ফর্মুলাতে আছে হচ্ছে ডেল এফ, এবং ডেল এফ এর পরিচয় হচ্ছে এই নিচেরটা বিয়োগ উপরেরটা, এই পয়েন্ট এই পরিমাণ বাড়াতে ফাংশন কতটুকু বাড়লো। সো এটা হচ্ছে এফ অফ 0 প্লাস ডেল এক্স কমা 0 প্লাস ডেল ওয়াই এর ভ্যালু মাইনাস এফ অফ 0 0 এর ভ্যালু, হুইচ ইজ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার আসছে। এখন আমার লিমিটটাতে চলে যাই, লিমিট ডেল এক্স কমা ডেল ওয়াই টেন্ডস টু 0 0। নিচে আমরা জানি ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার আসে, উপরে আসে হচ্ছে ডেল এফ মাইনাস এফ এক্স অ্যাট 0 0 ডেল এক্স লাগবে মাইনাস এফ ওয়াই অ্যাট 0 0 ডেল ওয়াই লাগবে। লিমিট ডেল এক্স ডেল ওয়াই টেন্ডস টু 0 0, নিচে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার এর স্কোয়ার রুট, উপরে ডেল এফ এর এক্সপ্রেশন হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার মাইনাস 0 মাইনাস 0। আলটিমেটলি আসতেছে লিমিট ডেল এক্স কমা ডেল ওয়াই টেন্ডস টু 0 0, ফ্র্যাকশন না দিলেও চলে, শুধু স্কোয়ার রুট অফ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার। এই লিমিটটা আসলেই চলতো না, শুধু জিরোই আসা লাগতো, এবং জিরোই আসছে। দেয়ারফর ডিফারেন্সিয়েবল, দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট 0 0, প্রমাণিত হয়ে গেল। কারো বুঝতে কোনো স্যার সমস্যা? এই ফর্মুলাটা কি বলছে, স্যার এই ফর্মুলাটা কি বলছে যে আমরা এফ কে ডিএফ দিয়ে অ্যাপ্রক্সিমেট করলে যে এররটা হবে সেটা ওই যেই ডিসটেন্স আমরা ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার তুলনায় খুব ক্ষুদ্র হবে, মানে এটাই কি বলতে চাচ্ছি ফর্মুলাটা? ইন এ ওয়ে কিন্তু আমরা এটাও বলতে পারি, রাইট? কারণ আপনি যাই বলতে চান সেটা আপনি এই অ্যানালজি থেকে বলতে পারেন। এখানে আমরা কি বলছি, ডেল এফ এর ভ্যালু ক্যালকুলেট করছি। কিভাবে ক্যালকুলেট করছি? এখান থেকে এই পর্যন্ত গেছি, এখানে ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করছি, এখানে ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করছি,
বিয়োগ করে দিছি, সেটা হচ্ছে আমার ডেল এফ, অ্যাকচুয়াল এরর। এরপরে কি চিন্তা করছি, এখান থেকে এখানে যাওয়ার সময় আমি মূলত একটা কার্ভ বরাবর গেছি, কিন্তু আমি ইমাজিন করছি আমি স্ট্রেট লাইন বরাবর গেছি, অর্থাৎ এই যে এইখানে যেটা এই ব্লু লাইন অ্যান্ড রেড লাইন দিয়ে বুঝাইছি। সো যদিও কার্ভ বরাবর গেছি, তারপরও আমি স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, করে আমি আরেকটা ডেল এফ বের করছি। এটার নাম দিলাম সে ডেল এফ, এটার নাম কি দিব, এটার নাম দিলাম সে ডেল এফ, ডেল এফ নট, নাম দিলাম ডেল এফ নট। এই দুই ডেল এফ ইকুয়াল হয়ে যাবে যদি আসলেই ডেল এক্সটা টেন্স টু জিরো হয়, কারণ তখন এই ব্লু লাইনটা এই রেড লাইনের সাথে মিলে এতই ছোট পরিমাণ নিচে যে স্ট্রেট লাইনই তো হয়ে যাবে ওই সময়। সো তখন এই দুইটা এতই ইকুয়াল হয়ে যাবে যে হ্যাঁ এদের ডিফারেন্সটা জিরো হয়ে যাচ্ছে। সো আপনার কথা কাইন্ড অফ সত্য, দুই এররের ডিফারেন্স অলমোস্ট জিরো হবে যদি আমার আসলেই ফাংশনটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়। আর এটা হবে না কখন, যখন আসলে ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্টই না করে। ধরেন মডুলাস অফ এক্স এর গ্রাফ, এখানে ডেরিভেটিভ এক্সিস্টই করে না, সো স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট কোনোদিনও করতে পারবেন না। এই স্ট্রেট লাইনও বলবে আমি অ্যাপ্রক্সিমেট, এই স্ট্রেট লাইনও কোনটাকে আপনি ট্যানজেন্ট ধরবেন। সো কোনোভাবেই কোনো স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবেন না, এই জন্য এই কথাটাও সত্য হবে না আলটিমেটলি, এই দুই এরর কোনোদিনও সেম হবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মানে আপনার পুরো কনফিউশন মানে বা পুরো প্রশ্ন ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, আর আগের কনসেপ্ট অনেক কিছু এখানে আবার নতুন করে, ধরেন এভরি পয়েন্টে এক্স এক্সিস এর এভরি ভ্যালুতে যেই ফাংশন ডিফারেন্সিয়েবল তাকে আমি এক কথায় শুধু ডিফারেন্সিয়েবল বলে দিই, রাইট? তার মানে একটা ফাংশনকে ডিফারেন্সিয়েবল যদি বলি ডিফারেন্সিয়েবল এট অমুক পয়েন্ট, তাহলে শুধু অমুক পয়েন্টের কথা মিন করে। কিন্তু যদি বলি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল, তাহলে বাই ডিফল্ট মিন করে এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। এখনো তাই, যদি আমি বলি এটা টু ভ্যারিয়েবল ফাংশন জাস্ট ডিফারেন্সিয়েবল, তাহলে সে মিন করবে আর টু এর এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। এরকম এই টার্মিনোলজি গুলা আছে। আবার আপনি যদি একটু দেখেন যে এই যে ডেল এফ মাইনাস এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট ডেল এক্স মাইনাস এফ ওয়াই অ্যাট এক্স নট ওয়াই নট ডেল ওয়াই, এই লিমিটটা যদি আসলেই এক্সিস্ট করে, হ্যাঁ, এই লিমিটটা যদি আসলে এক্সিস্ট করে, এটা যদি আসলে জিরো হয়, তাহলে এটাকে এই পাশে পাঠায় দিলেও উপরের টুকু একাই জিরো হইতে বাধ্য। উপরের টুকু যদি একা জিরো হয়, তাহলে তখন থাকতেছে লাইনটা এরকম যে ডেল এফ মাইনাস এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট ডেল এক্স মাইনাস এফ ওয়াই অ্যাট এক্স নট ওয়াই নট। এটা উল্টাটা কিন্তু সত্য না, এইটারে জিরো প্রমাণ করার চেষ্টা করেন না। হ্যাঁ, আপনি প্রমাণ করার সময় পুরাটাকেই জিরো প্রমাণ করার চেষ্টা করবেন অঙ্কে। হ্যাঁ, যদি প্রমাণে আসে যেটা আসলেই জিরো, তাহলে গ্যারান্টি থাকবে যে নিচেরটাকে ডানে পাঠিয়ে দিলেও জিরো হবে। কারণ ডিফারেন্সিয়েবল যদি না হয়, অর্থাৎ এই পুরো ওভারঅল লিমিটটা যদি জিরো না হয়, তাহলে কিন্তু শুধু উপরেরটা জিরো নাও হইতে পারে। সো আপনি রাইট রেজাল্টে নাও পৌঁছাইতে পারেন। সো অঙ্ক করার সময়, টেস্ট করার সময় পুরোটাই জিরো থাকবেন। আমি এখন যেটা দেখাচ্ছি একটা সার্টেন আইডিয়া প্রমাণ করতে চাচ্ছি বলে আমি এইভাবে দেখাচ্ছি যে ধরে নিছি ডিফারেন্সিয়েবল, লেট এফ অফ এক্স ওয়াই বি ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স নট ওয়াই নট, এটা ধরে নিছি সত্য। দেন দেন নিচের লাইনটা সত্য লেখা যায়, দেন নিচের লাইনটা সত্য লেখা যায়। এখন ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু জিরো, মানে এইটাও জিরো বসায় দেওয়া যায়, এটা সরি এখানে ডেল ওয়াই লেখা লাগবে, এইটাও জিরো লেখা যায়। সো আলটিমেটলি থাকতেছে হচ্ছে ডেল এফ টেন্স টু জিরো অ্যাজ ডেল এক্স কমা ডেল ওয়াই। আচ্ছা, এইভাবে না লিখে লিমিট দিয়ে লিখি, এখান থেকে লেখা যায় লিমিট ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু জিরো জিরোতে ডেল এফটা জিরো হবে। ডেল এফ এর পরিচয় কি? ডেল এফ এর পরিচয় হচ্ছে এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স প্লাস কমা ওয়াই নট প্লাস ডেল ওয়াই মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট, এইটার ভ্যালুটা জিরো। এখন এইটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার, এটাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে আসে হচ্ছে এফ অফ এক্স নট কমা ওয়াই নট
equals to limit del x comma del y tends to 0 0 f of x plus del x comma y plus del y, x naught plus del x, y naught plus del y. In other words, এই ডান পাশের যে লোকটা সেটাকে লেখা যায় সিম্পলি এই লিমিটটা, লিমিট x comma y tends to x naught comma y naught f of x y, আর বাম পাশেরটা হচ্ছে শুধু f of x naught y naught। এর মানে কিছুই না, এক্স ওয়াই বিন্দুতে ফাংশনটার লিমিটিং ভ্যালু আর ফাংশনটার ফাংশনাল ভ্যালু সেম। এইটা হওয়ার মানে হয়েছে আলটিমেটলি f is continuous at x naught y naught। লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম হইলে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, হুইচ মিনস ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি। যেটা আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য সত্য জানতাম, যেটা পার্শিয়াল ডেরিভেটিভের জন্য সত্য হয় নাই, সেইটা আবার এখন এই নিউ আইডিয়া অফ ডিফারেন্সিয়েবিলিটির জন্য, আজকে ডেভেলপ করা ডিফারেন্সিয়েবিলিটি আইডিয়ার জন্য এই কথাটা তার মানে সত্য। সো আমাদের নিউ ডেভেলপ করা আইডিয়া ইজ কনসিস্টেন্ট উইথ আ নোন আইডিয়া ফর সিঙ্গেল ভ্যারিয়েবল। আরেকটা থিওরেম আমি প্রুফ দেখাবো না, এটা বইতে থিওরেম 13.4.4, ইফ all the first order partial derivatives of f exist and are continuous at a point, then এইটুকু জানা থাকলেই প্রমাণ হয়ে যাবে f is differentiable at that point. সো পার্শিয়াল ডেরিভেটিভের উপর আইডিয়ার উপর বেস করে আমি আজকে কাইন্ড অফ বলা যায় যে ওভারঅল মাল্টিভ্যারিয়েবল ফাংশনের ডেরিভেটিভের আইডিয়াকে বা ডিফারেন্সিবিলিটি আইডিয়াকে ডেভেলপ করছি। সো পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করতেই হবে এবং কন্টিনিউয়াস হওয়া লাগবে ওই পয়েন্টে। যদি দুইটাই সত্য হয় তাহলে ফাংশনের ডিফারেন্সিয়েবল। তার মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস নাও হইতে পারতো, সরি ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস ডেফিনেটলি, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হইতে পারে। এখানেও কথাটা সত্য, কন্টিনিউয়াস শুধু একা হইলেই ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল গ্যারান্টি নাই। তবে অ্যাডিশনালি যদি দেখতে পান যে এভরি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ওই পয়েন্টে এক্সিস্ট করে অ্যালং উইথ কন্টিনিউটি, দেন ডিফারেন্সিয়েবিলিটি গ্যারান্টি আছে। এই পর্যন্ত কারো কোথাও আজকের ক্লাসে কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। নেক্সট আমি ডিফাইন করতে যাচ্ছি ডিফারেন্সিয়াল। এই যে ডেল এফ অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখছি এফ এক্স অফ এক্স নট ওয়াই নট ইন্টু ডেল এক্স প্লাস এফ ওয়াই অ্যাট এক্স নট ওয়াই নট ইন্টু ডেল ওয়াই। এইখান থেকে বেসিক্যালি আমরা ফাংশন, ধরেন আমাদের কার্ভটা হচ্ছে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স, এইটার থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা ডিফাইন করি হচ্ছে ডিজেড। দেখেন আমাদের y ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনে আমরা আসলে dy বাই dx কে টোটাল ডেরিভেটিভ বলি বা ডেরিভেটিভ বলি। সিঙ্গেল ভ্যারিয়েবলে পার্শিয়াল আর টোটাল ডেরিভেটিভের কোনো ডিফারেন্স নাই, কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবলে এক একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইজ এক জিনিস, কিন্তু এরকম টোটাল ডেরিভেটিভের মতো কেউ একজন এক্সিস্ট করতে হবে। মানে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই যখন আপনি লিখতেছেন এফ অফ এক্স ওয়াই, তখন আপনি ডিজেড বাই ডিএক্স টাইপ কাউকে চাচ্ছেন। টাইপ কাউকে বলতেছি কারণ আছে, একটু পরে বলছি। এইখান থেকে আমরা একটা আইডিয়া ডেভেলপ করতে পারি হু ইজ ডিওয়াই। ডিওয়াই হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স। আমরা টেকনিক্যালি এই লাইনের ইকুইভ্যালেন্ট কাউকে চাচ্ছি, আমরা ঠিক ডিজেড বাই ডিএক্স চাচ্ছি না, আমরা চাচ্ছি ডিজেড ইকুয়ালস টু কেউ একজন হোক। এখন এইটার চেহারা দেখে এটা কে হইতে পারে পুরাপুরি খুব দ্রুত গেস করা যাচ্ছে না, কিন্তু উপরে এইটার চেহারা দেখে গেস করা যাচ্ছে। ডিজেড কে আমরা লিখতে চাই হচ্ছে এখানে যেরকম
ফাংশনের ডেরিভেটিভ টাইমস ডিএক্স, এখানেও ফাংশনের ডেরিভেটিভ টাইমস ডিএক্স হবে, কিন্তু ওয়ান এট এ টাইম। সো এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট ডিএক্স প্লাস এফ ওয়াই অ্যাট এক্স নট ওয়াই নট ডিওয়াই। এইভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইজ ওয়ান থিং, বাট এইভাবে আমরা টোটাল ডিফারেন্সিয়ালকে, পার্শিয়ালের অপোজিট কি টোটাল, রাইট? সো টোটাল ডিফারেন্সিয়ালকে আমরা ডিফাইন করি অফ এফ অ্যাট এক্স নট ওয়াই নট, একদম প্রিসাইজ ডিফিনিশন যদি চিন্তা করি। একইভাবে আপনি বুঝতে পারতেছেন আরো ভ্যারিয়েবল বেশি হলে ডিডাব্লিউ ইকুয়ালস টু আমরা এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড, এভাবে চিন্তা করতে পারি। এটার আইডিয়াটা কোত্থেকে আসে? এক্স্যাক্টলি এটা থেকে আসে। এইটারই এই এই জিনিসটাই আমি ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু জিরো নিয়ে ফেলছি, চিন্তা করেন তাহলে যা হয় আর কি। সো এই লোকটার নাম আমি দিচ্ছি টোটাল ডেরিভেটিভ। সো টোটাল ডেরিভেটিভ ইজ অ্যাপ্রক্সিমেট অফ ডেল্টা এফ, টেকনিক্যালি স্পিকিং, বা মানে ইনফ্যাক্ট দুইটা সেমই জিনিস লিখবো, কিন্তু এইভাবে লেখা মেক্স মোর সেন্স। ডেল এফ আসলে অ্যাপ্রক্সিমেট অফ ডিএফ, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা রেট অফ চেঞ্জের বা এক্সাক্ট ডিফারেন্সিয়ালের ভ্যালুটা, সেটার অ্যাপ্রক্সিমেটই হচ্ছে ডেল এফটা আমরা যেটা পাই। এইটা রিলেটেড একটা সিলি প্রবলেম একটু দেখাইতে চাই, জিনিসটা জাস্ট সেন্স মেক করানোর জন্য। প্রবলেম অ্যাপ্রক্সিমেট the change in the function z equals to xy square from its value at 0.5, 1.0 to its value at 0.503, 1.004. Compare the magnitude of the error in this approximation with the distance between the points 0.5, 1 and 0.503, 1.004. কোয়েশ্চেনটা বুঝছি কিনা একটু আগে দেখি সলিউশন। আমার ফাংশন z ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার, এখন আমি আসি এই পয়েন্টে, আমি যাব এই পয়েন্টে, এবং দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য পরিমাণ আসলে মুভ করছি, 0.003, 0.004। এতে করে আমার আচ্ছা এই অ্যাপ্রক্সিমেটটা করতে হবে হচ্ছে ইউজিং the idea of last page. So last page আমরা যে আইডিয়া ডেভেলপ করছি সেই আইডিয়া দিয়ে আমরা করব, দ্যাট ইজ dz del f অ্যাপ্রক্সিমেটলি df দিয়ে আমরা কাজ চালায় ফেলি। সো এই ফর্মুলা দিয়ে আমরা আসলে অ্যাপ্রক্সিমেট করব যে আমি x নট y নট পয়েন্ট থেকে স্লাইটলি dx, dy পরিমাণ শিফট করব, করে কতটুকু ফাংশনের ভ্যালু z এ চেঞ্জ আসে বের করব। আর যেহেতু ফাংশনটার এক্সপ্রেশন আমার কাছে জানা আছে, ওর অ্যাকচুয়াল ভ্যালু আমি দুই পয়েন্টই বের করতে পারি। সো এই পয়েন্টেও ফাংশনের জেড আর এই পয়েন্টের ফাংশনের জেড দুইটি আমি চাইলে বের করতে পারি। এই ডিফারেন্সটা হচ্ছে ট্রু ডিফারেন্স। হ্যাঁ, সো ট্রু ডিফারেন্স অ্যাকচুয়ালি কত, আর আমি এই লাস্ট পেজের আইডিয়া ব্যবহার করাতে, অ্যাপ্রক্সিমেট ইউজ করাতে কত হইলো, তাতে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার এরর। হ্যাঁ, সো সেই দুই এররের মধ্যে কম্পেয়ার করতে বলছি, তো কাজে লেগে যাই। সো আগে অ্যাপ্রক্সিমেটটা বের করি, যেহেতু অ্যাপ্রক্সিমেট আগে বের করতে বলছি। সো জেড হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে ডিজেড কত আসতেছে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু
এক্স আগে করব, সেটা কিনা ওয়াই স্কোয়ার। এটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আসে ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, আর ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আসে 2xy ইন্টু ডিওয়াই। এখন এইখানে যদি আমি এখন মান বসায় দিই, আমি কোন পয়েন্টে আছি, আমার বর্তমান পজিশনকে রেফারেন্স পয়েন্ট চিন্তা করতে হবে 0.5,1। সো ওয়াই এর ভ্যালু বসাবো হচ্ছে 1, সো 2 ইন্টু এক্স এর ভ্যালু 0.5, ওয়াই এর ভ্যালু 1, আর ডিএক্স এর ভ্যালু, ডিওয়াই এর ভ্যালু কারা হবে, আমার কতটুকু পরিমাণ চেঞ্জ করতে হইল, আমি কতটুকু ডিএক্স চেঞ্জ করছি। এক্স ছিল হচ্ছে 0.5, হইছে হচ্ছে 0.503। সো টেকনিক্যালি স্পিকিং যদি এখানে বেরও করে রাখি, ডিএক্স ইকুয়ালস টু 0.503 মাইনাস 0.5, হুইচ ইজ 0.003, আর ডিওয়াই হচ্ছে 1 মাইনাস 1.004। উল্টা লিখছি, 1.004 মাইনাস 1, হুইচ ইজ 0.004। সো এইখানে আসবে হচ্ছে ভ্যালু দুইটা, 0.003, 0.004। এখন রেজাল্ট ক্যালকুলেট করে ফেললেই চলে। সো 1 দিয়ে গুণ করতেছি, সো 0.003 থাকতেছে, আর 2 ইন্টু 0.5 তো 1ই হয়ে যায়, সো 0.004, সো 0.007। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ। এবার অ্যাকচুয়াল চেঞ্জ যদি করি, হুইচ ইজ ডেল জেড। ডেল জেড হচ্ছে জেড ক্যালকুলেটেড অ্যাট 0.5, না 0.503, 1.004 মাইনাস জেড ক্যালকুলেটেড অ্যাট 0.5, 1, তার মানে এক্স ওয়াই স্কোয়ার, রাইট? সো 0.503 হচ্ছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, সো 1.004 স্কোয়ার মাইনাস 0.5 ইন্টু 1.0 স্কোয়ার। এইটার রেজাল্টটা আমার কাছে লেখা আছে, আমি ডাইরেক্ট লিখে দিই, 0.007, 032, 048। আমার এরর কতটুকু হইল? দ্যাট ইজ, এরর হইল হচ্ছে ডিজেড আর ডেল জেড এর যে অ্যাকচুয়াল ডিফারেন্স। সো এই বক্স আর এই বক্সের ডিফারেন্স মান বসায় ডিফারেন্স বের করলে আসে 0.000032048। কিন্তু ওরা একটা লজিক্যাল কথা বলছে, কম্পেয়ার দ্য ম্যাগনিটিউড অফ দ্য এরর ইন দিস অ্যাপ্রক্সিমেশন। এই পর্যন্ত চাইলে আমার অ্যান্সার এই পর্যন্তই থাকতো, কিন্তু ওরা একটা অ্যাডিশনাল জিনিস বলছে, উইথ, এক সেকেন্ড প্লিজ, উইথ দ্য ডিস্টেন্স বিটুইন, আচ্ছা ওদের কম্প্যারিজনটা ওরা করতে বলছে যে ব্যাপারটা খুব সিম্পল। দেখেন, আমি এই মূল পয়েন্ট থেকে যদি 1 কিলোমিটার দূরে সরে যাইতাম তাহলে তো এমনিতেই এররের পরিমাণ অনেক বেশি আসতো। সো এই এররের ম্যাগনিটিউডটা অ্যালোন আসলে তেমন কিছু মিন করে না। যদি আমি কম্পেয়ার করি যে ডিস্টেন্স যা কভার করছি তার তুলনায় কত, তাহলে এটা মেক্স মোর সেন্স। সো ওরা যেটা জানতে চাইছে সেটা হচ্ছে ডিজেড মাইনাস ডেল জেড এর অ্যাবসলিউট ডিফারেন্স অ্যালোন না, ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার স্কোয়ার রুট, যেটা কিনা অ্যাকচুয়ালি ডিস্টেন্স কতটুকু আমি সরছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি 0.000032048 ডিভাইডেড বাই root over এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, পিথাগোরাস ইজ স্মাইলিং, রাইট? সো এটা হবে হচ্ছে 0.005, একবার লিখে ফেললাম। সো ডিভাইড করলে রেজাল্ট আসে হচ্ছে 0.0064096। দেখেন, প্রথম এররটাকে যত মানে মানে কম মনে হচ্ছিল, এররটা এখনো যথেষ্ট কম, কিন্তু আগের চেয়ে কিন্তু ম্যাগনিটিউডটা কমে আসছে, যেটা মিন করে যে এইটাকে আমরা কাইন্ড অফ বলতে পারি রিলেটিভ এরর, রাইট? কারণ এররের ম্যাগনিটিউড একা
তেমন কিছু সিগনিফাই করে না, কারণ আমি যদি অনেক অল্প পরিমাণ ডিসপ্লেসমেন্ট নেই তাহলে এররও কম আসবে, অনেক বেশি ডিসপ্লেসমেন্ট নিলে এররও বেশি আসবে। So এটাকে যদি আমি ডিস্টেন্স দিয়ে ডিভাইড করে ফেলি, অনলি দ্যাট ইট মেক্স দ্য প্যারামিটার কম্পারেবল। হ্যাঁ, সো এটা স্টিল অনেক কম, কিন্তু আগে যত কম আসছিল তত কমও না। এটা ট্রুলি আমাকে একটা মেজারমেন্ট দিচ্ছে যে আমি কি পরিমাণ পারফেক্ট অ্যাকিউরেটলি আমি অ্যাপ্রক্সিমেট করতে পারছি ইউজিং দিস আইডিয়া। সো অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলবেন। আজকের ক্লাসে আমরা আমাদের লাস্ট যে আইডিয়াটা সেখানে চলে আসছি, এইটা পরই আমাদের শেষ। সেটা হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। সিঙ্গেল ভ্যারিয়েবলের সাথে একটু কম্পেয়ার করে আমরা আইডিয়া ডেভেলপ করবো। ধরেন এইরকম একটা ফাংশন আছে, ধরেন আমি এই পয়েন্টে, এটা আমার এক্স নট পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনটা কোথাওই লিনিয়ার না, কিন্তু একটু যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই আইডিয়া আপনারা জীবনে অসংখ্যবার করছেন। আমি এক্স নটের খুব ক্লোজ প্রক্সিমিটিতে ফাংশনটাকে অলমোস্ট এই রেড লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। সো বিকজ এনাফ পরিমাণ স্মল প্রক্সিমিটি নিলে লোকালি সবাই দেখতে লিনিয়ার হয়। ফ্ল্যাট আর্থ সোসাইটি যারা ফলো করে, আমি কোন একটা কারণে আপনাদের ক্লাসে এই নামটা বারবার নেওয়া পড়ে। একজন স্টুডেন্ট কে জানি একদিন জিজ্ঞেস করে বসছিল যে আমি বিলিভ করি কিনা ফ্ল্যাট আর্থ, অফকোর্স না। সো ফ্ল্যাট আর্থ সোসাইটি ওদের যে মেইন প্রবলেমটা, আমাদের আর্থ কিন্তু আসলে লোকালি লিনিয়ার, লোকাল প্রক্সিমিটিতে দেখতে আমাদের ফ্ল্যাটই লাগে। আমরা হেঁটে যখন ধরেন রমনা পার্কের এ মাথা থেকে ও মাথা হেঁটে জগিং করতেছেন, আপনার একবারও মনে হবে না যে আপনি কোনো কার্ড স্পেসে আছেন, বিকজ লোকালি আসলে দেখতে সেটা ফ্ল্যাটই। সো এনাফ পরিমাণ স্মল পোর্শন নিলে এটা দেখতে ফ্ল্যাটই লাগে কার্ভটা, তাই না? তো তার মানে এই স্ট্রেট লাইনটা দিয়ে যদি আমি বলে দিই যে এই ব্রাউন কার্ভের বদলে রেড স্ট্রেট লাইনটা রিপ্লেস করে দিলাম যে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ফাংশন অ্যাজ লং এজ আমি খুব বেশি দূরে যাচ্ছি না, তাহলে এই লোকটাকে আমি বলতে পারি লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অফ দ্য কার্ভ। বাট এটা সিঙ্গেল ডাইমেনশনের আইডিয়া, এইটাই ট্যানজেন্টের আইডিয়া। এই সেম আইডিয়াটাই যদি আমি এখন টু ভ্যারিয়েবল ফাংশনের জন্য এক্সপ্যান্ড করি, এরকম একটা ফাংশন যদি হয়, তাহলে এই পয়েন্টে আমরা আসলে একটা লোকাল লিনিয়ার স্পেস পাই, বাট দ্যাট ইজ নট এ স্ট্রেট লাইন এনিমোর, দ্যাট ইজ এ প্লেন। সো ট্যানজেন্ট কোন একটা পয়েন্টে প্লেন হয় কোন 3D সার্ফেসের উপর যদি ড্র করি। টু ডাইমেনশনাল কার্ভের উপর একটা পয়েন্টে ট্যানজেন্ট একটা লাইন হয়, কিন্তু থ্রি ডাইমেনশনাল একটা সার্ফেস যদি নেই, সেই সার্ফেসের উপর একটা পয়েন্টে ট্যানজেন্ট একটা প্লেন হয়। সো এইখান থেকে আমরা এই দিকে জেনারেলাইজ করবো, করে যাকে পাবো সেটি আমার লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। বাট আমরা হেল্প নিব আমাদের খুব পুরানো বন্ধু মিস্টার টেইলরের। টেইলর সিরিজে সিঙ্গেল ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা করি, এফ অফ এক্স কে অ্যাপ্রক্সিমেট করি এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স এফ ড্যাশ এক্স নট প্লাস ডেল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ এক্স নট অ্যান্ড সো অন। সেখানে যেভাবে এইটুকু পরের সবটাকে আমি ট্রাঙ্কেট করে দিয়ে এইটুকু লিখে দেই, অ্যান্ড আমরা বলে দেই যে f of x is approximately f of x naught plus del x into f dash of x naught. So এই পয়েন্ট যদি হয়, টেকনিক্যালি স্পিকিং আমরা এই টেইলর সিরিজের এই মানে টেইলর সিরিজও আমরা আরেকটা ফর্মে লিখি, অ্যাপ্রক্সিমেটটা আরেক ফর্ম লিখতে পারি, যে আমি এখন যে পয়েন্ট আছে সেটা মনে করেন এই এক্স পয়েন্ট, যাকে আমি অ্যাপ্রক্সিমেট করতে চাচ্ছি ইউজিং দ্য ট্যানজেন্ট লাইন নট দ্য কার্ভ। এই ডিফারেন্সটাকে আমি ডেল এক্স নাম দিছি। সো সেই সেন্সে চিন্তা করলে এক্সটা আসলে এক্স নট প্লাস ডেল এক্স, যাকে আমি অ্যাপ্রক্সিমেট করতেছি এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স এর নাকি আমি কি করবো, আমি আসলে আচ্ছা ডেল এক্সটাকে এখন ডেল এক্সই রাখি, এফ ড্যাশ অফ এক্স নট। এরপর আমি যেটা করতে চাই যে এই আমার এই এক্স নট প্লাস ডেল এক্স এর নামটা তো আসলে এক্স, সো এই লোকটার বদলে আমি এক্স বসাই দিতে চাই। এফ অফ এক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি এফ অফ এক্স নট। আচ্ছা এত ছিলই, এটা কি করতেছি, পাগল হয়ে গেছি। বরং আমি যেটা চাচ্ছি, আমি এই ডেল এক্স এর বদলে আমি বসাই দিতে পারি এক্স মাইনাস এক্স নট।
So this is like y equals to y naught plus x minus x naught into f dash of x naught, যেখান থেকে আপনারা পাচ্ছেন f dash of x naught equals to y minus y naught by x minus x naught, যেটা আমাদের পরিচিত ফর্মুলা সেকেন্ড লাইনের এক্সপ্রেশন, রাইট? সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, যেই লাইনটা লাল লাইনটা দিয়ে আপনি ব্রাউন কার্ভটাকে অ্যাপ্রক্সিমেট করতেছেন। এবার সেম জিনিসটা আমি পরের পেজে আরেকবার লিখবো, জাস্ট ইন টার্মস অফ টু ভ্যারিয়েবলস। f of xy is equal to, আগের পেজটি। আগের পেজটা, হ্যাঁ, হইলে বললেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এইটাকে আমরা লিখবো f of x naught y naught প্লাস ওই ডেল এক্স এর জায়গায় x মাইনাস x naught লিখে ফেলবো ইন্টু f ড্যাশ তো আর লিখতে পারবো না, fx at x naught y naught প্লাস y মাইনাস y naught লিখে ফেলবো ডেল y এর জায়গায় fx fy at x naught y naught, এবং প্লাস আরো সেকেন্ড অর্ডার থেকে শুরু করে আগে আজকেই একবার লিখা পড়ছে, আর লিখতে চাচ্ছি না, তাদের সবাইকে ট্রাঙ্কেট করে দিচ্ছি। তাহলে শুধু এইটুকু, ঠিক যেরকম শুধু এইটুকু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল, কারণ কনস্ট্যান্ট টার্ম ছিল, এক্স এর ফার্স্ট ঘাত ছিল, সো লিনিয়ার। এইখানেও এক্স এর ফার্স্ট ঘাত আছে, ওয়াই এর ফার্স্ট ঘাত আছে, এন্ড সাম কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস আছে, আর একটা সলিড কনস্ট্যান্ট টার্ম আছে। সো এইটাকে মনে মনে জেড পড়লে দিস ইজ এক্স্যাক্টলি জেড ইকুয়ালস টু সাম জেড নট প্লাস এক্স মাইনাস এক্স নট ইন্টু এফ এক্সটাকে একটা কনস্ট্যান্ট এ ধরি, প্লাস এফ ওয়াইটাকে একটা কনস্ট্যান্ট বি ধরি, হ্যাঁ, ওয়াই মাইনাস ওয়াই নট। সো আপনি যদি দেখেন এক্স এর ভ্যালু এক্স নট, আর যেমন এই স্ট্রেট লাইনটা এক্স নট কামা ওয়াই নট এর থ্রুতে পাস করে, তার গ্যারান্টি হচ্ছে এইখানের এই স্ট্রাকচারটা। এক্স যখন এক্স নট বসাবেন পুরাটা জিরো হয়ে যাবে, খালি এক্স ওয়াই নট থাকে। এইখানেও তাই দেখেন, এইটা যে এক্স নট ওয়াই নট জেড নট পয়েন্টের থ্রুতে পাস করতেছে, ধরেন আমি যেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম সেটা হচ্ছে এক্স নট ওয়াই নট জেড নট, এই পয়েন্টের থ্রুতে যে আমার প্রথমত এখানে লিনিয়ার ইকুয়েশন হওয়াতে এবং টু ভ্যারিয়েবল হওয়াতে দিস ইজ নো ডাউট এ প্লেন। দ্বিতীয়ত এইটা এক্স এর ভ্যালু এক্স নট আর ওয়াই এর ভ্যালু ওয়াই নট বসলে এই দুইটা টার্ম জিরো হয়ে যায়, তাহলে জেড ইকুয়ালস টু জেড নট আসে। সো প্লেন অ্যাট এক্স নট ওয়াই নট জেড নট, নো ডাউট, হ্যাঁ। এবং এইখানে যেই কারণে এই লোকটা ওই ট্যানজেন্ট লাইন হয়েছে, সেই একই কারণে এই লোকটা ট্যানজেন্ট প্লেন হয়েছে। সো ট্যানজেন্ট প্লেন অ্যাট এক্স নট ওয়াই নট জেড নট। সো এই লোকটা যাকে আমরা বলে দিতে পারি, দুইটা অ্যাঙ্গেলে একে নাম দিতে পারি, একটা হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। সো লোকালি এই সারফেসটাকে একটা লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে একঘাত বিশিষ্ট। সো থ্রি ডাইমেনশনাল লিনিয়ার লোক হচ্ছে, টু ডাইমেনশনাল লিনিয়ার লোক হচ্ছে লাইন, থ্রি ডাইমেনশনাল লিনিয়ার লোক হচ্ছে প্লেন। সো একটা প্লেন দিয়ে আমি ওকে এর আশেপাশের পয়েন্ট গুলোতে অ্যাপ্রক্সিমেট করতে পারি। সো দিস ইজ নো ডাউট এ লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই। সো এটাকে আমরা নাম দিই হচ্ছে লোকাল লিনিয়ার approximation of f of xy at x naught y naught। এবং ঠিক যেই কারণে এই লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন সিঙ্গেল ডাইমেনশনের ক্ষেত্রে কার্ভের ট্যানজেন্ট লাইন হয়, একই লজিকে এটা ট্যানজেন্ট প্লেন। সো আমরা জাস্ট মানে জিনিসটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন এই পর্যন্ত, আদারওয়াইজ আমি জাস্ট একটা প্রবলেম দিয়ে জিনিসটা দেখায় আজকের ক্লাসটা ক্লোজ করব। আমরা সাধারণত দেখবেন এটার নাম যেহেতু লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, এটাকে এল অফ এক্স কমা ওয়াই ফাংশন অনেক সময় লেখা হয়, নাম দেওয়া হয়, কারণ এটা তো অ্যাকচুয়ালি এফ অফ এক্স ওয়াই, এটা অ্যাপ্রক্সিমেটলি এফ অফ এক্স ওয়াই। সো আইডিয়াটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই একটা সারফেস যে কার্ভ, তাকে আমি একটা লিনিয়ার ফাংশন বা প্লেনের ইকুয়েশন দিয়ে এক্সপ্রেশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি, এবং এইটার এক্সপ্রেশন হচ্ছে ফর্মুলা হিসাবে চিন্তা করতে পারেন এফ অফ এক্স নট ওয়াই নট প্লাস এক্স মাইনাস এক্স নট এফ এক্স অ্যাট এক্স নট ওয়াই নট প্লাস y minus y naught at fy x naught y naught। এই আইডিয়াটাই এই অঙ্কে ইউজ করতে যাচ্ছি। লেট L of xy denote the, আমি শর্টকাটে লিখি লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, এটা কোনো স্ট্যান্ডার্ড শর্টকাট না,
to the function f of xy equals to root over x square plus y square at the point 3, 4. Find L of 3.04, 3.98 and compare with f of 3.04, 3.98. এটাকে অনেক ল্যাঙ্গুয়েজে প্রশ্নটা করতে পারে। এখানে লাইন মানে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ফাংশন এবং অরিজিনাল ফাংশন দুইটাতেই মান বসে এই পয়েন্ট মানে 3, 4 এর খুব কাছের একটা পয়েন্টের অ্যাপ্রক্সিমেট বের করতে বলছে এবং কম্পেয়ার করতে বলছে। অনেক সময় জাস্ট এইভাবে বলতে পারে যে ফাইন্ড দ্য লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ফাংশন এত এট 3, 4 and hence find the approximate value of the function at a point compare with the original value, এরকম জিনিসপত্র বলতে পারে। একই কথা বুঝে নিন। সলিউশনে যাই। সো প্রথমেই বের করে ফেলাই f of 3.04, 3.98, সেটা হচ্ছে রুট ওভার 3.04 স্কোয়ার প্লাস 3.98 স্কোয়ার। এটা আসে হচ্ছে 5.00819। এটা আপাতত বক্স করে রাখলাম। এবার আমরা বের করি আমাদের লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। সো এল অফ এক্স ওয়াই, লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন কিন্তু এমন একটা ফাংশন যেটা ডিপেন্ড করে আপনি কোন পয়েন্টে নিচ্ছেন। ঠিক যেরকম এখানে যদি এই পয়েন্টে ট্যানজেন্ট নিতেন তাহলে ডিফারেন্ট আসতো, এখানেও কিন্তু অন্য পয়েন্টে প্লেন নিলে ডিফারেন্ট আসবে। সো কোন পয়েন্টে এটা ম্যাটার করে, সো আমি একটু এই জন্য ফর্মালি লিখতেছি অ্যাট 3, 4 এল অফ এক্স ওয়াই ইকুয়াল টু, সো ফর্মুলা অনুযায়ী প্রথমে বসাবো এফ অফ 3, 4, তারপর এফ এক্স অ্যাট 3, 4 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এফ ওয়াই অ্যাট 3, 4 ইন্টু ওয়াই মাইনাস 4। আচ্ছা, যেহেতু আমাকে সরাসরি এইটা বের করতে বলছে, আমাকে বলে নাই লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনটা বের করো, সেহেতু আমি সরাসরি এখন মান বসাইতে পারি। সো এল অ্যাট 3.04, 3.98। কিন্তু আপনাকে যদি প্রশ্নে বলতো ফাইন্ড দ্য লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অফ দিস অ্যাট দিস, তার মানে আপনাকে একটা প্লেনের ইকুয়েশন চাচ্ছে। সো এক্স ওয়াই এর টার্মসে এই রেজাল্টটা শেষ মাথা পর্যন্ত তখন নিতে হইতো। এইটা হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অ্যাট 3, 4 অফ দ্য সারফেস। কিন্তু এই লোকটা কিন্তু লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন অ্যাট দিস পয়েন্ট এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করতেছে, নট লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন প্লেনটা। এই ডিস্টিংগুইশ ল্যাঙ্গুয়েজ কোয়েশনের ল্যাঙ্গুয়েজ থেকে এটা একটু বুঝছেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি করছেন ঠিকই কিন্তু আপনার চাইছে এইটা, আপনি সরাসরি এটা বের করে রাখছেন, এটা চাইও নাই, খামাখাই নাম্বারটা হারাবেন। So, আমার এখানে সরাসরি এটা চাইছে, আমি সরাসরি এখানে চলে যাইছে। এফ অফ 3, 4 হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে মান বসালে সরাসরি এসে পড়ে, প্লাস এফ এক্স। এফ এক্স এর এক্সপ্রেশনটা একটু ডেভেলপ করে ফেলি। এখানে এফ হচ্ছে এই এক্সপ্রেশনটা, এফ এক্স আসে হচ্ছে একটু শর্টকাট মারি 1/2 রুট ওভার 2x, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে এফ ওয়াই আসে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এফ এক্স আর 3, 4 কত আসতেছে 3/5 ইন্টু 3.04 মাইনাস 3, আর এফ ওয়াই আর 3, 4 কত আসতেছে 4/5 ইন্টু ওয়াই মাইনাস 4, সো 3.98 মাইনাস। এখন এটা একটা নাম্বার, ক্যালকুলেট করলে যা আসবে এটা 5.008 আসে। সো যেহেতু আপনার এখন এইটা বের করে ফেলছেন, কম্পেয়ার করতে বলছে, এটার সাথে কম্পেয়ার করতে হলে আপনাকে আসলে করতে হবে যেটা কি, এল অ্যাট 3.04, 3.98, এটা থেকে বিয়োগ করতে হবে এফ অ্যাট 3.04, 3.98। সো আমি যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা চাই তাহলে আমাকে
এই অ্যাপ্রক্সিমেটটা নিতে হবে। অ্যাপ্রক্সিমেটটা আসে হচ্ছে এই যে এই দুই বক্সের ডিফারেন্স, সেটা আসে হচ্ছে 0.00019, 0.00019। বাট দেন এগেইন আমাদের একটা কমন প্র্যাকটিস হওয়া উচিত যে ডিস্টেন্সটা কত তার রেসপেক্টে, হ্যাঁ। সো যদি পরীক্ষায় স্পেসিফিক্যালি না মেনশন করে যে রিলেটিভ এরর নাকি অ্যাবসলিউট এরর কোনটা চাওয়া হইতেছে, আপনি এরকম যদি কম্পেয়ার করতে বলছে খালি আপনি ওয়াইজ ভাবে দুইটাই বের করেন, কিন্তু একবার এরকম আমার মতো না, একবার এটা বের করেন, বলেন এটা অ্যাবসলিউট এরর, এর পরের বার রিলেটিভটা বের করেন। রিলেটিভটা হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে 0.04 স্কোয়ার প্লাস 0.02 স্কোয়ার, এইটা দিয়ে ভাগ করা। সো এইটার ভ্যালুটা আসে হচ্ছে 0.045। দুইটাকে ডিভাইড করলে কিছু একটা আসবে, হ্যাঁ আমার এখানে করা নাই, আহ করে নিয়েন, হবে কিছু একটা। এই হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। এই এক্সাম্পলটার পর আশা করি ক্লিয়ার হওয়ার কথা। ইয়েট যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলেন, কোনো জায়গায় সমস্যা থাকলে। আর এটা আমার লাস্ট কন্টেন্ট আজকের, সো পুরা ক্লাসের কন্টেন্টে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন প্লিজ। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা আগে অফ করতেছি।